হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেক্টরের 3 নম্বর ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? নীলাকাশ, ওয়ালাইকুম আসসালাম স্যার আমাদের। ওকে, ফাইন। হ্যালো এভরিওয়ান। তো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? তো এখন সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি এখন। আহ, ভাল লাগে দেখেই যে প্রথমে একজন এসে কমেন্ট করে দাও যে ফার্স্টে কমেন্ট করছো, তাই ফাইন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আশা করছি যে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? তো সবাই যুক্ত হওয়া মাত্র আমরা আসলে ক্লাসটা শুরু করতে পারি এবং তোমাদের সঙ্গে আজকে আমার 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? সো আমি সবসময় ভালো থাকি, সেই ধারাবাহিকতায় আমি আজকেও ভালো আছি। সো ওয়ার্ল্ড কাপ চলতেছে, তাই না? ওয়ার্ল্ড কাপ চলতেছে এবং আজকে তো ওয়ার্ল্ড কাপ চলতেছে এবং অনেক কিছু হচ্ছে। ওয়ার্ল্ড কাপে অনেক কিছু হচ্ছে এবং তার ভিতরে আজকে আর্জেন্টিনার খেলা। আজকে রাতে আর্জেন্টিনার খেলা। সো আমি এক্সাইটেড, আমি আর্জেন্টিনার সাপোর্টার। সো আজকে আর্জেন্টিনার খেলা। সো একটা ইম্পর্টেন্ট ডে, তাই না? তো কোনো খেলাই আসলে সহজ করে দেখার কোনো ওয়ে নেই। তো আজকের যে খেলা, সেই খেলাটা যা ইচ্ছে তাই হতে পারে, তাই না? গতকালকে আমরা দেখছি যে স্পেনের খেলা স্পেন ড্র করছে। সো ব্রাজিলের খেলা ব্রাজিল ড্র করছে। তো খেলা যা ইচ্ছে তাই হইতেছে। সো আজকের খেলা আশা করতেছি ভালো কিছু একটা হবে, তাই না? আর্জেন্টিনা সাপোর্টার যারা আছে তারা জানাই দিতে পারো। তো আমি অবশ্য ধরে রাখছি যে এইবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ব্রাজিল কেউই ওয়ার্ল্ড কাপ জিতবে না আর কি, হ্যাঁ। ধরে রাখছি মানে এটাই হবার কথা, এটা ধরে রাখার কিছু নাই, এরকমই হবার কথা। তারপরেও খেলা দেখার একটা মজা আছে, তাই না? ওকে স্যার, আমাদের অন্যান্য কোর্সের কবে ক্লাস শুরু হবে একজন জিজ্ঞাসা করছো, তো সব কিছু শুরু হয়ে যাবে, তাই না? তো আমি আমার ভেক্টর চ্যাপ্টারটাকে আসলে আগে শেষ করে রাখতে চাচ্ছি। তো এইটা তোমরা করো, তোমরা আসলে আর্লিয়েস্ট টাইমেই আসলে ক্লাস ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে। বলতে গেলে সবার আগেই আসলে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং ফিজিক্সের ক্লাস চলছে। ভেক্টরের 2টো ক্লাস হয়েছে, আজকে 3 নাম্বার ক্লাস। স্যার অ্যাডমিশনের ক্লাস কবে থেকে? মুশফিক আল মাহিন বলছে অ্যাডমিশনের ক্লাস কবে থেকে? ভাই রে ভাই, পোলাবান কতখানি সিরিয়াস! এখন একাডেমিকের পড়ালেখা শুরু হয় না, অ্যাডমিশন বলতে আমি বুঝতে পারছি। অ্যাডমিশন বলতে তোমরা বলতেছো কলেজ অ্যাডমিশনের ক্লাস কবে থেকে, বুঝতে পেরেছি। ওকে, এটা ঠিক আছে, ফাইন। সো কলেজ অ্যাডমিশনের ক্লাস কবে থেকে সেটা আসলে এই ক্লাসের মধ্যে আমি বলছি না আর কি, ফাইন। সো খুব দ্রুত আর কি, হ্যাঁ, খুব দ্রুতই আমরা আসলে কলেজ অ্যাডমিশনের ক্লাসও শুরু করব। তো তোমাদের এতটুকু বলে নেওয়া যেতে পারে যে সেটা হচ্ছে যে আর্লি টাইমেই আমরা আসলে শুরু করছি, তাই না? একটা হচ্ছে পিছায় পড়া, আর একটা হচ্ছে আগে আগে শুরু করা। সো আগে আগে শুরু করার পার্টটা ঠিক আছে, এখন কলেজ অ্যাডমিশনের জন্য কাজ করতে হবে, তাই না? সো এটা নিয়ে আলোচনা করার জায়গা আছে, তো সেটা আমি করব। তো তার আগে আমরা এই ক্লাসটা করব। ভাইয়া ওয়েবসাইটে কি লাইভ ক্লাস দেওয়া যায় না? ওয়েবসাইটেও লাইভ ক্লাস দেওয়া যায়, বাট আমরা ফেসবুকে লাইভ ক্লাসটা ফ্রি করে রাখছি প্রথম চ্যাপ্টারটা। ওকে ভাইয়া, আমাদের এইচএস 87, ওকে ফাইন। নরডামের অ্যাডমিশনের ক্লাস, হ্যাঁ বুঝতে পারছি নরডামের অ্যাডমিশনের ক্লাস কবে থেকে এটা তোমরা জানতে চাইছো এবং সেটা নিয়ে আলোচনা হবে। সেটা এই মুহূর্তে না আর কি, হ্যাঁ। একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে। ওয়ালাইকুম আসসালাম। তো আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। ওকে ফাইন। তো আমরা ভেক্টরের এর আগে 2টো ক্লাস করছি। ভাইয়া আর এম এস এর জার্সি দেন, আর সব পাবা আর এম এস এর জার্সি। আজকে রাতে আর্জেন্টিনার খেলা, তাই না? আজকে আর্জেন্টিনার খেলা, রাতের বেলা আর্জেন্টিনার খেলা, আজকে মজা হবে, তাই না? কে কে জানে আজকে আর্জেন্টিনা কিনা হাইরেই যায়, তাই না? এটাও হইতে পারে। কজ এর আগের বছর, এর আগের বছর না, এর আগের ওয়ার্ল্ড কাপ যদি তোমরা আসলে দেখে থাকো, অবশ্যই দেখছো, তোমরা তো ছিল না তখন, তখন দেখছো যে আর্জেন্টিনা প্রথম ম্যাচ সৌদি আরবের সঙ্গে হারছিল, তাই না? তো এবং ওই হারটা খুব দরকার ছিল। ওই হারটা হবার পরেই আর্জেন্টিনা আসলে ওয়ার্ল্ড কাপ জিতছিল। তো আজকেও এরকম কিছু যদি হয় তাহলে খারাপ হবে না আর কি। তারপরেও আর্জেন্টিনা খেলা আজকে মোস্ট প্রবলি মনে হয় না হারবে, আরো ভালো খেলবে আর কি। যাই হোক, বললেন না তো ভাই, তোমরা এতগুলা কমেন্ট করো যে কোনটা রেখে কোনটা বলি। আগামীকাল মানে তো আজকেই আর কি, মানে রাত হইলে তো 12টা, এরপরে তো খেলা মানে আগামীকালকেই চলে যাবে, তাই না? আচ্ছা, এখন কি অবস্থা? সবাই সবাই যুক্ত হলে আমরা ক্লাস শুরু করে ফেলতে পারি। সবাই যখন যুক্ত হবে তখন আমি কিন্তু ওয়েট করতেছি যে তোমাদের জন্য 1-2 মিনিট আমি টাইম আসলে এক্সট্রা দিয়ে রাখি, যে সবাই যেন আসলে যুক্ত হতে পারো। এবং আমরা ভেক্টর পড়েছি, আমরা এর আগের 2টো ক্লাসে ভেক্টর পড়েছি এবং ভেক্টরে যা আমরা কিছু পড়ছি, এই যে ব্রাজিলের সাফল্য চলে আসছে। তো ভেক্টরে আমরা এর আগে নদী নৌকার অঙ্ক আসলে করেছিলাম লাস্ট ক্লাস, ইফ ইউ গাইস রিমেম্বার। তাহলে তোমাদের অবশ্যই এটা মনে আছে যে আমরা নদী ও নৌকার 2টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমরা পড়ছি, 2টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা পড়েছিলাম। এখন আজকে আমরা এরপর থেকে আসলে বাকি অংশগুলো পড়ব। ওকে, বাকি অংশগুলো পড়ব। আচ্ছা, ওকে ফাইন।
ওকে, তো কি সব উল্টাপাল্টা কোশ্চেন করো পোলাপান, তাই না? প্রতিটা ক্লাসে নোট কি আলাদা আলাদা কইরা পোস্ট করব, নাকি সবগুলো শেষ করলে? সবগুলো শেষ করে তো একটা পোস্ট করবা, প্রত্যেকটা ক্লাসেরই নোট আলাদা করে পোস্ট করে দিবা। এটা কেন করবা? কজ একটা সেলফ টার্গেট থাকতে হয়, একটা সেলফ টার্গেট থাকতে হয়, যেখানে হচ্ছে গিয়ে তোমার এভরিডের কাজ এভরিডে শেষ করে রাখতে পারলে বেটার। যেমন আমার নিজের একটা টার্গেট থাকে, যেমন আজকে এই যে আমি ক্লাস 3 নাম্বার ক্লাস, আমার প্রত্যেকদিন টার্গেট থাকে, আচ্ছা আজকে এতটুকু ক্লাস, এই ক্লাসে আমি এতটুকু পড়াবো, তো আজকে যতটুকু পড়াবো আমরা সেটা জানি। ঠিক আছে, এখন তোমরা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। সো নো এক্সপেকটেশন। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের ভেক্টরে 12-13টার মতো ক্লাস হবে। হ্যাঁ, তো আজকে 3 নাম্বার ক্লাস। সো আমরা ভেক্টরের আগের যে দুটো ক্লাস করছি, প্রথম ক্লাসে আমরা সামান্তরিক সূত্র পড়ছি, দ্বিতীয় ক্লাসে আমরা নদীতে নৌকা যখন চলে তার 2টা কেস দেখছি, 3টা কেসের কথা বলছিলাম। যে কোনো দিকে রওনা দিলে নৌকার কী ধরনের ঘটনাগুলো ঘটবে সেগুলো আজকের ক্লাসে আমরা দেখব। পাশাপাশি আমরা সামান্তরিক সূত্র যে শিখছিলাম তার স্পেশাল কতগুলো কেসে কী কী হতে পারে সেগুলো আমরা সবাই দেখব। সেই ভাই, ভেরি গুড। এই যে আসো, সবাই এখন যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দিতে পারি। চলো, বিফোর ফার্দার ডু, লেটস জাস্ট জাম্প ইনটু ইট। আমরা ধীরে ধীরে ক্লাসের ভিতরে চলে যাই। ওকে ভাইয়া, নোটগুলো কোথায় পোস্ট করবে? আচ্ছা, এটা ভালো কথা বলছো নাফিস। নোটগুলো পোস্ট করবে আমাদের গ্রুপে, নোটগুলো পোস্ট করবে আমাদের গ্রুপে। এখন কোন কোন গ্রুপে তুমি পোস্ট করতে পারো ফিজিক্সের নোট? RMH গ্রুপে, RMH গ্রুপে। পাশাপাশি তোমরা পোস্ট করতে পারো ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে। এবং যে গ্রুপেই পোস্ট করো অবশ্যই তোমরা ওই যে নোট যে করছো, কোন চ্যাপ্টারের নোট, তুমি কে, তোমার নামটা লিখবা। পাশাপাশি হচ্ছে গিয়া আমার নামটাও তুমি লিখবা ইনস্ট্রাক্টর হিসাবে। আমার ফেসবুক নাম নিয়াজ মোর্শেদ ফয়সাল, যেটা তোমরা জেনে থাকছো, ওইটাও লিখবা। কেন লিখবা? তাতে আমার কাছে নোটিফিকেশন আসবে, তাহলে আমি ওই নোটটা চেক করতে পারবো। ঠিক আছে, ফাইন, নিশ্চয়ই বুঝে গেছো নাফিস। তাহলে এবার আসো, আমরা আর লেট না করি, আমরা ক্লাসের ভিতরে চলে যাই, আমরা পড়ালেখার ভিতরে চলে যাই, আমরা পড়ালেখার ভিতরে চলে যাই। তো লাস্ট ক্লাসের পরে, লাস্ট ক্লাসে আমরা নদী নৌকার অঙ্ক দেখছিলাম। আজকে আমরা যে কোনো দিকে, যে কোনো যে কোনো দিকে যদি, যে কোনো দিকে যাত্রা করলে, যে কোনো দিকে যাত্রা করলে, নৌকা যদি যে কোনো দিকে যাত্রা করে, একটা নৌকা আছে, যে নৌকাটা আমরা এর আগে 2টা কেস দেখছিলাম, 2টা কেস, 2টা স্পেসিফিক কেস। সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে হইলে বা সোজাসুজি নদী পাড়ি দিতে হলে কী করতে হবে এটা দেখছি। দেন অ্যাগেইন আমরা এটা পড়ছি যে সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন, সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হলে কি করতে হবে সেটাও আমরা পড়ছি। সো এই 2টা কেসই সব থেকে প্রমিনেন্ট, এবং এই 2টা কেস থেকেই হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো বেশি আসে, তো সেটা আমরা পড়েছি। কিন্তু আরেকটা কেস আছে যেখানে কোনো উদ্দেশ্য নাই, না সে পথ কমাবে না সে সময় কমাবে, যে কোনো দিকে হচ্ছে গিয়ে একটা নৌকা রওনা হয়ে যাবে, যে কোনো দিকে সে রওনা হবে, মানে সে একটা নির্দিষ্ট কোণ করে রওনা হবে, তাতে তার পথও কমে নাই, তাতে তার সময়ও সর্বনিম্ন হয় নাই। কিন্তু এরকম কিছু অঙ্ক থাকবে যে একটা নৌকা যদি এত কোণে যাত্রা করে স্রোতের সঙ্গে, এত কোণে যাত্রা করে, সেক্ষেত্রে তার নদী পাড়ি দিতে কত সময় লাগবে, সেই ক্ষেত্রে সে কতটা পথ অতিক্রম করবে, সেই ক্ষেত্রে নদী নৌকাটার পার্শ্ব সরণ কত হতে পারে, এই সব কিছুই আসলে আমাদের কাছে জানতে চাইতে পারে। ঠিক আছে, ফাইন। তাহলে এবার সবাই যদি যুক্ত হও তাহলে আমরা ক্লাসে শুরু করতে পারি। এবং তোমাদের ক্ষেত্রে আমার একটা কথা আসলে বলতে খুব মন চাচ্ছে, সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমরা ক্লাসে উপস্থিতি যেন বেড়ে যায়। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে ক্লাসের উপস্থিতি যেন বেড়ে যায়, এইটাই কিন্তু এক্সপেক্টেড। তোমরা যত বেশি ক্লাসে থাকবে ততই আমাদের আসলে ক্লাসগুলোর ইফেক্টিভিটি থাকবে। আমি যদিও জানি যে লাইভ ক্লাস করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ক্লাসগুলো অ্যাকুরেটলি করে শেষ করা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো, আমরা যে কোনো দিকে যাত্রা করলে, একটা নৌকা যে কোনো দিকে যাত্রা করলে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমেই আমরা জানি আমাদের একটি আদর্শ নদী আছে, আমাদের একটি আদর্শ নদী আছে, এই সেই আদর্শ নদী, তাই না? এই সেই আদর্শ নদী, এই সেই আদর্শ নদী, যেই নদীর একটা প্রস্থ থাকে এবং নদীর প্রস্থ হচ্ছে গিয়া ডি, নদীর প্রস্থ হচ্ছে গিয়া ডি। এখন একটা নৌকা থাকবে এবং সেখানে নদীতে স্রোত থাকবে, এই ঘটনাগুলো আমরা আগের ক্লাসে দেখছি।
সো আজকেও আমি আরেকবার মনে করা নিচ্ছি, নদীর স্রোত লেটসে এই দিকে, নদীর স্রোত এই দিকে, আমরা দেখতে পাচ্ছি নদীর স্রোত হচ্ছে গিয়ে এই দিকে, স্রোতের বেগ এই দিকে, স্রোত এই দিকে প্রবাহিত হচ্ছে, স্রোত এই দিকে প্রবাহিত হচ্ছে, এবং স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এখন একটি নৌকা আছে, এখন একটি নৌকা রয়েছে, এই যে সেই একটি নৌকা, এই নৌকাটা যাত্রা করবে, এই নৌকাটা যাত্রা করবে, এখানে কিন্তু বলা আছে যে কোনো দিকে যাত্রা করবে, মানে সে একটা নির্দিষ্ট কোণ করে একটা দিকে যাত্রা করবে, একটা নির্দিষ্ট কোণ করে একটা দিকে যাত্রা করবে। তো লেটসে এই নৌকাটা, এই নৌকাটা এই দিক বরাবর যাত্রা করলো, দেখো এই নৌকাটা এই দিক বরাবর যাত্রা করলো। তো এই দিক বরাবর যদি যাত্রা করে তাহলে সে কত কোণে যাত্রা করছে, তো সেটা আমাদের অঙ্কে বলা থাকবে যে স্রোতের সঙ্গে কত কোণ করে সে যাত্রা করছে। লেটসে এখানে বলে দিছে স্রোতের সঙ্গে আলফা কোণে যাত্রা করছে, কত কোণে, আলফা কোণে, এইটা এখানে গিভেন থাকবে। এবং যে নৌকাটা যাত্রা করছে তার বেগটা হচ্ছে ভি, তার বেগটা হচ্ছে ভি, তার বেগটা হচ্ছে ভি, ওকে, তার বেগটা হচ্ছে ভি, তার বেগটা ভি। হ্যালো, ওকে। সো অনেকেই আছে যারা কলেজ অ্যাডমিশন নিয়ে আসলে টেনশনে আসো। তো কলেজ অ্যাডমিশন নিয়ে কাজ হবে, কলেজ অ্যাডমিশন নিয়ে কাজ হবে, সেটা আমি তোমাদেরকে তো বলেছি, তাই না, সেটা আমি তোমাদের বলেছি। তো এই মুহূর্তে তোমাদের কাজ কি জানো, মানুষের জীবনে সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে কি ফোকাস বারবার এদিক ওদিক হয়ে যাওয়া, তাই না? সো তুমি জানবা পূর্ণাঙ্গভাবে তোমার ভরসা রেখে সেভাবে করে আগাইতে হবে। এবং দ্য থিং ইজ এই মুহূর্তে ভেক্টর ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, এই মুহূর্তে এই সময়ে প্রেজেন্স অফ মাইন্ড, তাই না, প্রেজেন্স অফ মাইন্ড, এই মুহূর্তে তোমাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে ভাইয়া? আমি তো আগের এই কমেন্ট টমেন্ট সব সামনে দিয়ে চলে যায়, আমি দেখতে পারি না। যাই হোক, কি বলছে ভাইয়া, আমি তো আগের ক্লাস করি নাই, কেমনে বুঝবো? এই যে মাইস, এই যে শুরু হয়ে গেছে, আগের ক্লাস করি নাই, তা আগের ক্লাস না করলে তুমি পরের ক্লাস বুঝবা? আগের ক্লাস না করলে তুমি পরের ক্লাস বুঝবা? ওইটা ডিফারেন্ট কথা, যে আমার ক্লাসগুলো তুমি হয়তোবা যে কোনো জায়গার থেকে করতে শুরু করলে বুঝতে শুরু করবা, 4-5 মিনিট মনোযোগ দিয়ে দেখলে বুঝতে শুরু করবা, সেটা আলাদা কথা। বাট তুমি আগের ক্লাস না করলে কিন্তু ধীরে ধীরে তুমি আসলে অনেক কিছুই বুঝতে পারবা না। তো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে ক্লাস জমায়ও না, একদিন বাদে একদিন ক্লাস হয়, ক্লাসে আমি খুব ছোট ছোট অংশ তোমরা নবীন বাচ্চা কাচ্চা ছোট ছোট অংশ গুছাই গুছাই পড়ানোর চেষ্টা করি। সো এতটুকু প্রেশার তোমাদেরকে নিতে পারতে হবে। সো ক্লাস আমরা জমাবো না, হ্যাঁ? এখন যারা আগে ক্লাস করো না, এখনই ক্লাস অবশ্যই করো, কিন্তু এরপর থেকে যেন ক্লাস মিস না হয়, এরপর থেকে যেন কোনো ক্রমেই ক্লাস মিস না হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এখানে দেখো। সো আমরা দেখতেছি যে এই আলফা এখানে গিভেন থাকবে, কত কোণে যাত্রা করছে এখানে বলা থাকবে, এখানে গিভেন থাকবে, গিভেন 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 হচ্ছে গিয়ে আলফা, গিভেন হচ্ছে গিয়ে আলফা, কত কোণে সে যাত্রা করছে, গিভেন হচ্ছে আলফা, সে কত কোণে যাত্রা করছে এটা এখানে বলা থাকবে। এভাবে বলে দিবে স্রোতের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটি নৌকা যাত্রা করলো, ওকে। এই কেসটা এরকম। আগের দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের বলে দিত সর্বনিম্ন পথে যাইতে হবে, সর্বনিম্ন সময়ে যাইতে হবে, সেই ক্ষেত্রে কত করে যাত্রা করবে সেটা আমরা বের করতে পারতাম, যেহেতু উদ্দেশ্য আমরা জানি। কিন্তু এখানে কিন্তু সেটা কিছু বলে নাই, এখানে কোনো উদ্দেশ্য বলে না, এখানে উদ্দেশ্য না, এখানে শুধু বলে দিবে যে এত কোণে যদি যাত্রা করে তাহলে কত সময় নদীর ওপারে যাবে, ঠিক আছে? তো দেখো, এই যে দেখতে পাচ্ছি একটা নৌকা, এই নৌকা স্রোতের, এখানে নদীতে স্রোতের বেগ হচ্ছে ইউ এবং নৌকার বেগ হচ্ছে ভি, আলফা কোণে যাত্রা করছে। তাহলে ঘটনা কি কি ঘটবে সেগুলো আমরা দেখতে চাই, সেগুলো আমরা দেখতে চাই। এটা হচ্ছে নদীর প্রস্থ, ওকে, এইটা নদীর প্রস্থ। এখন আমরা একটা জিনিস করতে পারি, দেখো, এই এই মনোযোগ খেয়াল করো, যে আমরা প্রথমে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ভেক্টরগুলোকে উপাংশে ভাগ করে ফেলবো, ভেক্টরগুলোকে উপাংশে ভাগ করে ফেলবো। দেখো, ভেক্টরগুলোকে উপাংশে ভাগ করে ফেলবো। এবার খেয়াল করে দেখো যে ইউ যেটা আছে, ইউ স্রোতের বেগ, স্রোতের বেগ তো পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের বেগ পুরাটাই তো এক্স অক্ষ বরাবর আছে, ইজন্ট ইট? স্রোতের বেগ পুরাটাই এক্স অক্ষ বরাবর আছে, এটাকে আমি এক্স অক্ষ বলতে পারি, এটাকে আমি ওয়াই অক্ষ বলতে পারি। তাহলে দেখো স্রোতের বেগ পুরাটাই এক্স অক্ষ বরাবর আছে, কিন্তু কিন্তু নৌকার বেগ ভি এটা কিন্তু এক্স অক্ষ বরাবর নাই, নৌকার বেগ ভি এটা এক্স অক্ষ বরাবর নাই। তাহলে ভিকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারবো, ভিকে ভিকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারবো। এই যে একজন শুরু করছে, ওমর বলছো যে সাউন্ড নাকি ক্লিয়ার নাই, দেখি তো আমি চেক করে। একজন খালি এই কথাটা বললো, হঠাৎ করে একটা কথা তোমরা বলে ওঠো, শোনার পরে আমার চেক করতে হয় যে ঘটনা কি সত্য। কই, সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড তো ঠিকই আছে, দেখি তো।
ফাইন, সাউন্ড তো ঠিকই আছে ব্রাদার, মজা নিও না আমার সঙ্গে। আচ্ছা, ওকে ওকে, এবার আসো, এবার আসো দেখো, যে এই যে ভি যে আছে, ভিকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো, এই ভিকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো। তাহলে দেখো, আমি যদি এই ভিকে দুইটা অংশে ভাগ করি, ভি এর এই দিক বরাবর একটা অংশ আসবে, এই দিকে একটা অংশ আসবে, সেটা কত হবে? যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ হয়, আমরা এইটা প্রথম ক্লাসে দেখছি, যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ। তাহলে এই ভি এর এই দিক বরাবর অংশ হবে, এদিক বরাবর অংশ হবে ভি কজ আলফা, ভি কজ আলফা। দেখো এইটার সঙ্গে কোণ এক্স অক্ষের সঙ্গে, দ্যাটস এই দিক বরাবর অংশ হচ্ছে ভি কজ আলফা। এটার একটা উলম্ব অংশ থাকবে, ইজন্ট ইট, এটা লম্বা লম্বি একটা অংশ থাকবে। এই দিক বরাবর অংশ কত হবে? ভি সাইন আলফা, ভি সাইন আলফা। দেখো এটা হচ্ছে ভি, ভি এর দুইটা অংশ, এদিকের অংশ ভি কজ আলফা, এদিকের অংশ ভি সাইন আলফা। আমরা ভিকে দুইটা অংশে ভাগ করে ফেলছি, ইউকে কিন্তু করি নেই। কেন করি নাই ইউকে? কারণ ইউ তো অলরেডি এক্স অক্ষ বরাবর আছে, ইউ তো অলরেডি এক্স অক্ষ বরাবর আছে, ওরে তো আর অন্য অক্ষে ওর কোনো অংশ নাই। দেখো পুরোটা ইউই এক্স অক্ষে আছে, এই পুরো স্রোতের বেগই এক্স অক্ষে আছে, তো পুরোটাই এক্সে আছে, তো ওকে ভাগ করার কিছু নাই। কিন্তু ভি ছিল কিন্তু এক্স এবং ওয়াই এর মাঝে, তাহলে ভিকে দুই টুকরো করা যেতে পারে, এবং ভিকে দুই টুকরো করলে একটা অংশ এক্স অক্ষ বরাবর যেটা হচ্ছে ইউ কজ আলফা, একটা অংশ ওয়াই অক্ষ বরাবর যেটা ভি সাইন আলফা। এবার বলো তো, এবার বলো তো এক্স অক্ষ বরাবর মোট কতটুকু বেগ আছে? এক্স অক্ষ বরাবর, 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 এক্স অক্ষ বরাবর মোট কার্যকর বেগ কত? এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ কত হবে? দেখো এক্স অক্ষ বরাবর অলরেডি ইউ তো ছিলই, স্রোত তো ছিলই, সঙ্গে আবার ভি এর একটা অংশ ভি কজ আলফা আসছে, তাইলে এই অক্ষ বরাবর মোট দুইটা বেগ আমরা পাইছি। একটা হচ্ছে ইউ তো ছিল, পাশাপাশি আসছে ভি কজ আলফা, পাশাপাশি আসছে ভি কজ আলফা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো এক্স অক্ষ বরাবর মোট বেগ ইউ প্লাস ভি কজ আলফা, অলরেডি এদিকে ইউ ছিল, আর এই ভি এর একটা অংশ ভি কজ আলফা এইটা এইদিকে আসছে, তাহলে মোট কতটুকু বেগ আছে এক্স অক্ষ বরাবর? ইউ প্লাস ভি কজ আলফা। সবাই বুঝতে পারছি? এবার দেখো ওয়াই অক্ষ বরাবর বেগ কত আছে? ওয়াই অক্ষ বরাবর বেগ, দেখো ওয়াই অক্ষ বরাবর একটাই বেগ আছে, সেটা হচ্ছে ভি সাইন আলফা। ওয়াই অক্ষ বরাবর একটাই বেগ আছে, যেটা হচ্ছে ভি সাইন আলফা। ওয়াই অক্ষ বরাবর একটাই কার্যকর বেগ, ভি সাইন আলফা। এরপরে নিশ্চয়ই সবাই এটা বুঝে গেছে যে যে এক্স অক্ষ বরাবর বেগের জন্য এক্স অক্ষে নৌকা যাবে, ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য ওয়াই অক্ষে নৌকা যাবে। এক্স অক্ষ বরাবর বেগের জন্য এক্স অক্ষে নৌকা যাবে, ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য ওয়াই অক্ষে নৌকা যাবে। ঠিক আছে? ওকে ওকে, একজন বলছে এই তো আমার কাছে মনে হয় এসএসসি লেভেলের পড়া, দেখি তো, এসএসসি লেভেলের পড়া একটু বেশি কঠিন ছিল এইচএসসি লেভেলের তুলনায়। ভেরি গুড আরিফুল, তোমার এই কমেন্টটা আমার একদম মনে করো যে মন ভালো করে দিচ্ছে। তোমার এই কমেন্ট আরিফুল, আমার কাছে মনে হয়, আমার কাছে যা সত্য মনে হয় তা মুখে বলতে কিসের সংশয়। তো একজন বলেছে যে এসএসসির পড়ালেখা ওর কাছে আরো কঠিন মনে হইতো, এইচএসসিটা সোজা মনে হচ্ছে। ওয়াও, আমেজিং, মানে মানে শুনেই মন ভালো হয়ে গেল যে এটা, যে তোমার এসএসসির থেকে এইচএসসির পড়া সোজা মনে হয়। ভেরি গুড, যদি সেটা হয় আমি দোয়া করি যেন সেইটাই থাকে। এসএসসির থেকে যদি এইচএসসি পড়া সোজা হয় তার মানে তুমি এইচএসসিতে ভালো করবে অনেক, তাই না? এটাই যেন হয়, কিন্তু আসলে বাস্তবতা তো ওরকম না। এসএসসির থেকে এইচএসসির পড়া তোমার এখনই সোজা মনে হচ্ছে, তুমি তো আসলে অনেকটু পড়ো নাই, তুমি তো একটু পড়া শুরু করছো। ফিজিক্সে আমরা পড়া শুরু করছি 3টা ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাস শুরু হয়েছে। তো তোমার এই 3টা ক্লাস করে যদি সোজা মনে হয় তার মানে তুমি ভালো বুঝতেছো, দ্যাটস ভেরি গুড। কিন্তু বাস্তবতা দিনকে দিন চেঞ্জ হবে, সব কিছু তো ফিজিক্স না, ফিজিক্সের পরে কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, পাশাপাশি তোমার বায়োলজি আছে, বাংলা ইংলিশ আছে, আইসিটি আছে, এবং এই তুমি সবগুলো পড়া এখন জমবে, তখন তুমি দেখবে প্রেশার হবে আস্তে আস্তে। আগে আগে পড়লে কোনো দিন প্রেশার হবে না, আগে আগে বললে কোনো দিন প্রেশার হবে, সোজা আছে সোজা থাকুক। স্যার ইউ ভি এর মান কি সব সময় দেওয়া থাকবে? হ্যাঁ, অঙ্ক করতে হলে দেওয়া থাকবে, রয় রয়। তো দেখো দেওয়া থাকবে, বিভিন্ন অঙ্ক বিভিন্ন রকম থাকবে, অঙ্ক দেখলে আমরা বুঝবো, আগে আমরা থিওরিটা দেখতেছি। দেখো এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা। এখন দেখো এই যে নৌকাটা এখানে ছিল, এই যে নৌকাটা এখানে ছিল, এই নৌকার উপরে দুইটা বেগ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্রোত তাকে এইদিকে ঠেলতেছে, আর নৌকা এইদিকে চলতে যাচ্ছে।
অ্যাকচুয়ালি সে যাবে কোন দিকে, এটা আমরা জানি, এটা যাবে হচ্ছে এইটার ডায়াগোনালি, এইটা যাবে হচ্ছে গিয়ে এইটার ডায়াগোনালি, এই কর্ণ বরাবর যাবে, এই কর্ণ বরাবর যাবে। কেন যাবে? সামান্তরিক বিধি থেকে আমরা এটা দেখছি, সামান্তরিক বিধি থেকে আমরা দেখছি এইদিকে একটা বেগ, এইদিকে একটা বেগ, লব্ধি বেগ কাজ করবে কর্ণ বরাবর, এই যে সামান্তরিকটা হবে তার কর্ণ বরাবর। দ্যাট মিন্স এই নৌকাটা এই কর্ণ বরাবর যদি যায়, সে কর্ণ বরাবর গিয়ে এরকম কোনো একটা জায়গায় গিয়ে উঠবে, সে কর্ণ বরাবর গিয়ে এইরকম একটি জায়গায় উঠবে, কর্ণ বরাবর গিয়ে, কর্ণ বরাবর তার লব্ধি বেগ এরকম একটি জায়গায় গিয়ে সে উঠবে। এতটুকু আমরা সবাই বুঝে গেছি। তাইলে এখান থেকে একটু খেয়াল করলে বাকিটাও বোঝা যাবে, এখান থেকে একটু খেয়াল করলে বাকিটাও বোঝা যাবে। তো খেয়াল করে দেখছো নৌকাটা যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তখন সে কিছুটা এক্স বরাবর সরে গেছে, কিছুটা ওয়াই বরাবর সরে গেছে। দেখো এখান থেকে এখানে আসা মানে হচ্ছে এক্স বরাবর এতটুকু যাওয়া, ওয়াই বরাবর এতটুকু যাওয়া। খেয়াল করো, এক্স বরাবর এতটুকু গেছে, ওয়াই বরাবর এতটুকু গেছে, তার মানেই হচ্ছে গিয়া সে মোট এতটুকু পথ গেছে। তাহলে এক্স বরাবর যাওয়ার জন্য দায়ী বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর যাবার জন্য দায়ী বেগ হবে ওয়াই অক্ষ বরাবর বেগ। এটা কমন সেন্স, সবাই বুঝে গেছি, এইটা কমন সেন্স, সবাই বুঝে গেছি। তো দেখো এটা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যায়, তাহলে এইটা আন্ডারস্ট্যান্ডেবল, এইটা এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে, তাইলেই তো সেখান থেকে এখানে আসছে। তাহলে এক্স অক্ষ বরাবর এতটুকু যে গেল, এইটা কেন গেল? এইটা গেল এক্স অক্ষ বরাবর বেগের জন্য। ওয়াই অক্ষ বরাবর এতটুকু যে গেল, এইটা কেন গেল? এটা গেল ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছি। এবং এই দুইটা বেগের জন্য মোট সরণটা হচ্ছে গিয়ে এই বরাবর হয়ে গেল। ওকে ফাইন। তাহলে এইবার এখান থেকে দেখো, এইবার এখান থেকে মনোযোগ দাও। তাহলে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা সে গেছে, এক্স অক্ষ বরাবর যে সে দূরত্বটা গেছে, সেটা কতটুকু? সেটা হচ্ছে এতটুকু। এই যে দেখতে পাচ্ছি এতটুকু, এক্স অক্ষ বরাবর সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এইটা আর এটা তো সমান, এক্স অক্ষ বরাবর সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এইটাকে আমরা অনেক সময় বলি পার্শ্ব সরণ, এটাকে আমরা বলি তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব বা পার্শ্ব সরণ, এটাকে আমরা বলি তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব বা পার্শ্ব সরণ, তীর বরাবর অতিক্রান্ত দূরত্ব বা পার্শ্ব সরণ। ওকে, তাহলে এটা আমাদের বের করতে বলতে পারে নৌকাটির পার্শ্ব সরণ কত হবে। এখানে বলতে পারে নৌকাটির 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 তীর বরাবর তীর বরাবর তীর বরাবর তীর বরাবর তীর বরাবর তীর মানে এটা তো তীর, এই যে তীর বরাবর পার্শ্ব সরণ, তীর বরাবর পার্শ্ব সরণ নির্ণয় করো। নৌকাটির তীর বরাবর পার্শ্ব সরণ, তাহলে তীর বরাবর পার্শ্ব সরণ কত হবে? তো আমরা বুঝতে পারতেছি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বা এতটুকু দূরত্ব যে গেছে, এটা গেছে কোন বেগের জন্য? গেছে এক্স অক্ষ বরাবর বেগের জন্য, এক্স অক্ষ বরাবর বেগের জন্য গেছে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর বেগের জন্য। তো আমরা এটা জানি, আমরা এটা খুব ভালো মতো জানি যে এস ইকুয়ালস টু ভিটি, এই সূত্র সবার জানা আছে না? এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, এটা আমরা সবাই জানি। মানে বেগকে সময় দ্বারা গুণ করলে সরণ পাবো। তাহলে এক্স অক্ষ বরাবর যে সরছে, এতটুকু যে সরছে পার্শ্ব সরণ, এতটুকু সরণের জন্য দায়ী বেগ কত? এতটুকু সরণের জন্য দায়ী বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, সেটা আমরা বের করে রাখছি, ইউ প্লাস ভি কজ আলফা। তার মানে দায়ী বেগটা আমরা লিখবো ইউ প্লাস ভি কজ আলফা। এইটা হচ্ছে এখানে কার্যকর বেগ এক্স অক্ষ বরাবর, ইনটু হচ্ছে সময়, যতটুকু সময় পাইছে এই সূত্র অনুযায়ী এস ইকুয়ালস টু ভিটি। ওই এক্স অক্ষ বরাবর কার্যকর বেগ এই ভিএক্স, এক্স অক্ষ বরাবর কার্যকর বেগ এটাই ভিএক্স, এক্স অক্ষ বরাবর কার্যকর বেগ, সেই বেগের সঙ্গে মোট যতটুকু সময় পাই সেটা গুণ করে দিলে ওই দিক বরাবর সরণ পেয়ে যাব। তার মানে আমরা এই সরণটা পেয়ে গেছি। এক্স অক্ষ নৌকাটি তীর বরাবর পার্শ্ব সরণ, এটাকেই আমরা এক্স বলতে পারি। এক্স, দেখো এই অংশটুকুকে আমরা এক্স বলতেছি, এখান থেকে যে এখানে আসছে, এই যে থেকে এখানে আসছে, এতটুকুকেই আমরা এক্স বলতে পারি, তাই না? এক্স, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই। ওয়াইটা কিন্তু নদীর পোস্তের সমান, খেয়াল করে দেখো। তাহলে এইখান থেকে এখানে আসছে এক্স, এবং এক্স এর ভ্যালু ইকুয়ালস হবে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। দেখো আমরা এক্স অক্ষ বরাবর মোট বেগ বের করছি, সেই বেগের সঙ্গে সময়টাকে গুণ করে দিছি, তাইলে আমরা পেয়ে যাব এক্স অক্ষ বরাবর ওর মোট পার্শ্ব সরণ কত, সেটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি।
তাহলে এইটা অনেক সময় বের করতে বলবে। আমরা একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে, আমি থিওরিটিক্যালি আগে জিনিসটাকে তোমাকে বুঝাই নিচ্ছি, একটু পরেই তোমার ক্লিয়ার হবে আরো অনেক বেশি। তো দেখো এই জায়গা থেকে দেখতে পাচ্ছ নদী পাড়ি দিতে মোট কত সময় লাগছে, ওই সময়টা এখানে বসবে। এটা হচ্ছে স্রোতের বেগ, এটা নৌকার বেগ, আর নৌকাটা কতক্ষণে যাত্রা করছিল, এটা বসাইলেই আমরা পার্শ্ব সরণটা পেয়ে যাব। এরপর ওয়াই অক্ষের ক্ষেত্রে দেখো, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দেখো ওয়াই অক্ষ বরাবর সে এতটুকু গেছে, কমন সেন্স দেখতে পাচ্ছ, ওয়াই অক্ষ বরাবর সে এতটুকু গেছে, এইটা হচ্ছে ডি। ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব খেয়াল করে দেখো, এইখান থেকে এইখানে এই যে ওয়াই অক্ষ বরাবর সে গেছে কিন্তু নদীর প্রস্থের সমান, তাহলে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা আমরা জানি, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ডি। ওয়াই অক্ষ বরাবর সে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর সে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে খেয়াল করে দেখো ডি, এই একই সূত্র অনুযায়ী এস ইকুয়ালস টু বিটি। ওয়াই অক্ষ বরাবর কার্যকর বেগ কত, ওয়াই অক্ষ বরাবর কার্যকর বেগ ভি সাইন আলফা, তাহলে ভি সাইন আলফা ইন্টু টি। দেখো ওয়াই অক্ষ বরাবর বেগকে যদি সময় দ্বারা গুণ করে দেই তাহলে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব নদীর প্রস্থের সমান। খেয়াল করে দেখো যে নৌকাটা এখান থেকে এখানে যে আসলো, তাহলে এই যে নদীর যে প্রস্থ এইটাই তো ডি আমরা ধরছি, এই যে ডি, তাহলে ডি তো ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা বুঝতে পারছি যে ডি ইকুয়ালস টু ভি সাইন আলফা টি, ওয়াই অক্ষ বরাবর বেগ ইন্টু সময়, সেটা দ্বারা গুণ করলে আমরা ডি পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা টিটা বের করতে পারবো নদী পাড়ি দেওয়ার সময়। দেখো এইটাই এখানে চাবে নদী পাড়ি দিতে কত সময় লাগবে, তাহলে টি ইকুয়ালস টু কত লিখতে পারবো, দেখো টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। এখন এই যে থিওরিটা আমরা পড়তেছি এটা কিন্তু বইয়ে স্পষ্টভাবে নাই, বইয়ে ন্যূনতম সময়ে তারপরে ন্যূনতম দূরত্বে নদী পাড়ি, এই দুটা কেস দিয়ে অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। এবং এই কেসটা ডিরেক্টলি নাই, কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কের মাঝখানে মাঝখানে এগুলি তোমার কাজে লাগবে, ঠিক আছে। এবং তুমি যখন কলেজে পরীক্ষা দিতে যাবা, এসএসসি আর এইচএসসির মধ্যে একটা বড় পার্থক্য বলবো না, বড় ভিন্নতা দেখা যায়। ভিন্নতা কীরকম দেখা যায়, এসএসসিতে যা যা কিছু তুমি পড়ো এগুলো ডিরেক্টলি থাকে, ডিরেক্টলি দেওয়া থাকে প্রশ্ন আকারে, এবং তুমি যখন পরীক্ষা দাও পরীক্ষার কোশ্চেনও ডিরেক্টলি থাকে, পরীক্ষার কোশ্চেনও ডিরেক্টলি জিনিসটাকে তুলে ধরে রাখে। কিন্তু এইচএসসিতে যেটা হয়, পড়ার জায়গাগুলো খুব সুন্দর মতো পড়ে যাই আমরা, কিন্তু পরীক্ষায় যায় দেখি চিন্তাটাকে ঘুরায়া ডিফারেন্টভাবে প্লেস করছে, তখন হয় কি ওই জিনিসটাকে ভাঙতে যায়, মেজরিটি ওখানে আটকে যায়। ওকে, সো আমি যখন তোমাদেরকে পড়াবো এই পড়ানোর ইফেক্টিভিটি তুমি বুঝতে পারবা সেটা পরীক্ষার হল পর্যন্ত গেলে, যে তোমার এই পড়াটাকেই ভেঙে ভেঙে পড়তে হবে। বলে দিচ্ছি ডিরেক্টলি, ওই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে যায় তুমি পরীক্ষায় ভালো করবা এই আশা তুমি রাখো না, তাতেও তুমি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করবা, খারাপ করবা তাও বলা যাবে না। তুমি বই ডিরেক্টলি রিডিং পড়ে যায়া পরীক্ষায় খুব ভালো করবা সেই আশাটা ডিরেক্টলি রেখো না, সেই আশাটা ডিরেক্টলি রেখো না ভাইয়া, রেখো না ভাইয়া, রেখো না ভাইয়া। এখন সেটা বুঝতে বুঝতে তোমার আরও 2 মাস লাগবে, সেটা বুঝতে তোমার আরও 2 মাস লাগবে। কাদেরকে বলছি, এইচএসসি 28কে বলছি, কজ 2 মাস পরে গিয়ে 2 মাস পরে গিয়ে 2 মাস পরে গিয়ে 2 মাস পরে গিয়ে কিন্তু তোমার হচ্ছে তুমি কলেজে ভর্তি হয়ে যাবা, রেজাল্ট দিয়ে দিবে, কলেজে ভর্তি হয়ে যাবা, আজ থেকে 2 মাস 2.5 মাস পরে আর কি ভর্তি হয়ে যাবা, তখন তোমার ভেক্টর পড়ানো শুরু করবে কলেজে। তারপরে তোমার একটা হঠাৎ করে উইকলি পরীক্ষা চলে আসবে, হঠাৎ করে একটা মান্থলি পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় তুমি তো পড়ে ভদ্র বাচ্চা, গুড বয়, গুড বয়, তো গুড বয় ভদ্র বাচ্চা পরীক্ষার হলে যাবা, পরীক্ষা হলে যাবার পরে কোশ্চেনটা পাবা, কোশ্চেনটা যদি খুব সোজা করে তাহলে বইতে যা পড়ে গেছে ওগুলি লিখে দিতে পারবা। যে একটু যদি ভালো কোশ্চেন করে, যেটা করবে ইভেনচুয়ালি এইচএসসি পরীক্ষাতে, তো এটা যদি করে তখন তুমি দেখবে কিরে পড়ে তো সবই আসছিলাম কিন্তু পারলাম না কেন, আজকে 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 পারলাম না কেন, তখন তোমার মাথা গরম হবে, তখন তোমার মাথা গরম হয়ে তুমি বাসায় আসবা, আমি এত মহা ভালো স্টুডেন্ট, আমি এত পড়ে গেলাম, তো আমার পরীক্ষা আজকে এরকম এলোমেলো হয়ে গেল কেন। এরপরে তুমি আবার পড়া দিবা, জম পড়া দিবা, এবার এবার জম পড়া দিয়ে তুমি আরেকটি পরীক্ষা দিয়ে যাবা, ওখানে আরেকটা বড় মারা খাবা, মারা খাওয়া এই শব্দটা বলা ঠিক হয়নি, ওখানে তুমি আরও একটু খারাপ করবা। তো আরও একটু খারাপ করার পরে তখন তোমার জিদ উঠে যাবে, এই কি হয়েছে, আমার তো দেখাইতেই হবে, আমার তো দেখাইতেই হবে ভালো কইরা। তো এর জন্য কি করবা, তুমি আরও বেশি পড়বা, আরও বেশি পড়ে 3 নম্বর পরীক্ষা দিয়ে যাবা, ওরাতে তুমি আরও মারা খাবা, তখন তোমার না কনফিডেন্স ভেঙে যাবে,
কনফিডেন্স ভেঙে তুমি তখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তখন তুমি ফিরে আসবা হচ্ছে গিয়ে গ্যালারিতে, এসে তখন তুমি বুঝবা আচ্ছা ঠিক আছে ভাই যে ক্লাসগুলো করাইছিল ক্লাসগুলো করি তাহলে। না, অনেক চেষ্টা তো করলাম, নিজে তো অনেক লাফাইলাম, অনেক দাপাইলাম, তো এখন ভাইয়া যেহেতু ক্লাসগুলো করেছিলেন, বলেছিলেন এগুলা করলে, তখন তুমি শেষ চেষ্টা করে দেখি ভাইয়ের এই ক্লাসগুলোতে যদি কিছু একটা হয়, দেখি করে দেখি, ইচ্ছা ছিল না তাও করে দেখি। তো তুমি করবা তখন ক্লাস করে যায়, তুমি যখন পরীক্ষা দিবা তোমার তুলনামূলক আগের 3টা পরীক্ষার থেকে বেটার পরীক্ষা পাবা তুমি, তখন তোমার একটু বিশ্বাস শুরু হবে, আরে ভালো তো ব্যাপারটা, জানি না কি হয়েছে, কিন্তু কাহিনী হচ্ছে যে এই তো দেখলাম এখন একটু পরীক্ষা ভালো হয়েছে, তারপরে তুমি আরও ক্লাস করবা, এরপরে তুমি যে আবার পরীক্ষা দিবা, তবে যে আগের থেকে আরেকটু বেটার হয়েছে। একবারে যেহেতু সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় না, ধীরে 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 ধীরে, গুড থিংস টেক টাইম, গুড থিং টেক্স টাইম, ফাইন। সো ওইখান থেকেই তুমি দেখবা ধীরে ধীরে তোমার এই বিলিফটা আসতে শুরু করবে। তো আমি ওই জায়গা থেকেই বলতেছি যে মানুষ তখনই কোনো কিছু মানে যখন সে বিপদে পড়ে, তার আগে সে মানে না, তার আগে সে মানে না। তো যখন আমরা এই ভেক্টর ক্লাস শুরু করি, তখন আমার মাথায় এটা ছিল যে এই নওল কিশোর, এই নওল কিশোর প্রথম প্রথম মানতে চাবে না, ওরা প্রথম প্রথম ক্লাস করবে আবার করবে না, এরকম করবে, তাই মানে তারা খারাপ ভালো সেটা কোনোটাই না। এটা আমি তোমাদের জায়গায় থাকলে আমিও হয়তো বা সেম কাজই করতাম। তো এইভাবে করে একটা সময় যাবে। তো আমি তোমাদেরকে বলে নিচ্ছি যে আগায় থাকার সময় আগায় থাকো, এখন আগায় থাকার সময়, ব্রেকটা চ্যাপ্টারটা শেষ করে রাখলে কলেজে গেলে প্রথম থেকেই ওই ফিলটা পাবা যে কিছুটা আমরা আগায় আছি। ভাইয়া ক্যাপশনে ম্যাট্রিক্স নির্ণায়ক লেখা, কেউ ক্যাপশনে ম্যাট্রিক্স নির্ণায়ক লেখা, ওই ক্যাপশনে নয়, পিন কমেন্টে এখানে ম্যাট্রিক্স নির্ণয় লেকচার 2 লেখা, কেন লেখা আমি জানি না, এটা ওই সেট করা ছিল পেজে এই জন্য, এমনি তুমি দেখো ক্যাপশনে লেখা ভেক্টর 2, ভেক্টর 3। ওকে ফাইন, ফাইন। ওয়াই অক্ষের দূরত্ব কি 500 সরণ থাকে না? কি লিখছো এটা রিক, যদি ওয়াই অক্ষের দূরত্বে কি 500 সরণ থাকে নাকি থাকে না? আমার মনে হয় থাকে না, থাকে না, থাকবে ওয়াই অক্ষে আবার 500 সরণ কি? ওয়াই অক্ষ মানে তো লম্বালম্বি কত দূর গেছে, 500 সরণ মানে তো পাশে কত গেছে, 500 সরণ মানেই তো এক্স, এক্স অক্ষ বরাবর কত গেছে পাশে, এক্স অক্ষ তো পাশে আর ওয়াই অক্ষ তো লম্বালম্বি। ওকে ফাইন। আচ্ছা তাহলে দেখো নৌকার তীর বরাবর 500 সরণ আমরা পেয়ে গেছি এটা, এবং ওয়াই অক্ষ বরাবর সরণ থেকে আমরা দেখছি ওয়াই অক্ষ বরাবর মোট সরণ হচ্ছে ডি, ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি, তাহলে টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা। দেখো এইটা হচ্ছে নদী পাড়ি দেওয়ার সময়, যে টি যেটা আমরা দেখলাম এটা হচ্ছে নদী পাড়ি দেওয়ার সময়, এটা হচ্ছে নদী পাড়ি দেওয়ার সময়, নদী পাড়ি দিতে সময়, নদী পাড়ি দিতে সময়, এই যে নদীটাতে যে সে পাড়ি দিল এতে কতটুকু সময় লাগছে, নদীটাতে যে সে পাড়ি দিছে এতে কতটুকু সময় লাগছে এইটা। সো এইটা তো চাবে এখানে যে এত কোণে যাত্রা করলে নদী পাড়ি দিতে কত সময় লাগবে, এত কোণে যাত্রা করলে নদী পাড়ি দিতে কত সময় লাগবে, সেটা হচ্ছে গিয়া টি, টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে এই ডিটা কি, এই ডিটা হচ্ছে নদীর প্রস্থ, এই ডিটা হচ্ছে নদীর প্রস্থ, এই ভিটা হচ্ছে নৌকার বেগ, আর এই আলফা হচ্ছে কতক্ষণে যাত্রা করছিল। তাহলে এইটা জানলে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে কতটুকু সময় লাগছে এটা। আবার জানতে চাবে নৌকাটির 500 সরণ কত, দেখো এখান থেকে টি বের করে সেই টিকে এখানে তুমি বসাবা আর বাকি সব দেওয়া থাকবে, তাইলে তুমি পেয়ে যাবা নৌকাটির 500 সরণ কত হয়েছে। ওকে, তাহলে তোমরা সবাই পেয়ে যাবা নৌকাটির 500 সরণ কত হয়েছে। এখন এই ফর্মুলা এই থিওরি আমরা বুঝছি, এটা আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা একটি অঙ্ক করব। এটা এখনই আমরা একটি অঙ্ক করব, দেখো এখনই আমরা একটি অঙ্ক করব, এখনই আমরা একটি অঙ্ক করব, এখনই আমরা একটি অঙ্ক করব। এখানে বলা আছে এইভাবে যে 2 কিলোমিটার প্রশস্ত, 2 কিলোমিটার প্রশস্ত একটি, 2 কিলোমিটার প্রশস্ত একটি নদীতে, 2 কিলোমিটার প্রশস্ত একটি নদীতে স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার বেগে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা, একটি নৌকা, একটি নৌকা 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা, একটি নৌকা ওই নদীর, ওই নদীর স্রোতের সাথে, স্রোতের সাথে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, স্রোতের সাথে
60 ডিগ্রি কোণে যাত্রা করলো 60 ডিগ্রি কোণে যাত্রা করলো। এখন আমাদের কাছে কি কি জানতে চাইছে? 1 নম্বরে জানতে চাইছে নদী পাড়ি দিতে কত সময় লাগবে। নদী পাড়ি দিতে কত সময় লাগবে? পাড়ি দিতে কত সময় লাগবে? কত সময় লাগবে? যে কোনো থিওরি পড়ার পরে তোমরা তো নতুন নতুন পড়া শুরু করেছো, কিছু অঙ্ক করে নিলে দেখবা, যে কোনো থিওরি পড়ার পরে কিছু অঙ্ক করে নিলে তুমি দেখবা যে তোমার ওইটা একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এবং আরেকটা কথা একটু ইম্পর্টেন্টলি বলে নিতে হয়, এটা বলে দিলে তোমার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে বইয়ের সঙ্গে মিলায়ে মিলায়ে পড়ো না। এই মুহূর্তে তোমার কলেজ শুরু হয় নাই, কিচ্ছু শুরু হয় নাই, বইয়ের সঙ্গে এই মুহূর্তে মিলায়ে পড়ো না। তোমরা জাস্ট আমার উপরে ভরসা রেখে সম্পূর্ণ ক্লাসগুলো করবা। এই যে 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস হবে, 5 নাম্বার ক্লাস হবে, এভাবে অনেকগুলো ক্লাস হবে। সো এই চ্যাপ্টারটা পুরো আমার সবগুলো ক্লাস করবা। সবগুলো ক্লাস যখন শেষ হবে তারপরে তুমি বইয়ের অঙ্কগুলো দেখবা, এরপরে বইয়ের সঙ্গে মিলাবা, তখন তুমি বুঝতে পারবা পূর্ণাঙ্গ ফিলটা আসে। বাট আমাদের স্টুডেন্টের বা সকল স্টুডেন্টের এরকমই একটা স্ট্র্যাটেজি, সেটা হলো যে বইয়ের প্রথম পৃষ্ঠার সঙ্গে মিলায়া মিলায়া পড়া, প্রথম পৃষ্ঠা পড়া, এরপর দ্বিতীয় পৃষ্ঠা পড়া, এরপর তৃতীয় পৃষ্ঠা পড়া। তো ওইভাবে যদি তুমি 3 নাম্বার লেকচার হয়ে গেছে বই পড়তে যাও, তুমি খুব একটা মজা পাবা না, বলে দিলাম, খুব একটা মজা পাবা না। সেক্ষেত্রে তোমার মনে হবে অনেক কিছু তো বুঝতেছি না, কারণ এটা তো কেবল 3 নাম্বার লেকচার। পূর্ণাঙ্গ সিনারিও শেষ হোক, তারপরে তুমি বইটা পড়বা, তাইলে আমার লেকচার থেকে তুমি বেশি উপকৃত হবা, বলে দিলাম এটা। ওকে ফাইন। তো ওই ভাষাটা রেখে ফিজিক্সটা পড়তে হবে। অন্যান্য সাবজেক্টের থেকে ফিজিক্সের পার্থক্য এখানেই। তানভীর আহমেদ ভাই, আপনার মতো চুল রাখার জন্য চুল রাখছিলাম, কিন্তু বাসা থেকে আজকে বকা দিছে, তাই কেটে ফেলেছি। এটাই হবার কথা তানভীর, এটাই হবার কথা। কেউ বোঝে না, কেউ বুঝতে চায় না আমাদেরকে, তাই না? এই চুল বড় রাখতে চাও, আমার তো চুল এখন ছোট। গত ওয়ার্ল্ড কাপের সময় আমার চুল মেলা বড় ছিল, যে তখন আমি এভাবে করে চুলটা বেঁধে রাখতে পারতাম, ইভেনচুয়ালি আমি এখনো পারি। তো চুল বড় রাখতে চাও না। চুল বড় রাখার সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, গরমকালে ঠান্ডা লাগবে। এই চুল বড় রাখলে শাওয়ার নেওয়ার পরে চুল শুকাইতেই তোমার ঘন্টা 2-3 লেগে যাবে। নাইলে তুমি যদি ভিজা চুলে যদি তুমি মুভমেন্ট করো, তোমার ঠান্ডা লাগবে। তো চুল বড় রাখার দরকার নাই, সব কিছু আমার মতো করতে হবে না। ঠিক আছে তানভীর আহমেদ? আর বাসা দিয়ে বকা তো দিবেই, বাসা দিয়ে বকা দিবে না? অবশ্যই দিবে। তো বাচ্চা পোলাপান চুল রাখতে চায়, চুল রাখবে না। আমি সারা জীবন এত বকা খাইছি, আমার স্কুল লাইফে খালি বকা না, মাইরও খাইছি ভাই। স্কুল লাইফে চুল বড় রাখলাম, মাইরা টিচার আমার অবস্থা এমন করে, চুল চুল টাইনা হইনা জানা তো অবস্থা। এরপরে কলেজ লাইফে আমাদের কলেজ নট এনডিসি কলেজ ভালো ছিল ভাই, খুব ভালো ছিল। খুব বেশি প্যারা দেয় নাই চুলের জন্য, না আমার খুব বেশি প্যারা দেয় নাই। ওই দু একজন টিচার জিজ্ঞাসা চুল বড় হয়ে চুল কাটতে হবে কি, এটাই। এখন তুমি একটা জিনিস মনে রাখবা, দুনিয়াতে দুনিয়াতে তোমাকে, তুমি যা চাও সেইটা অটোনিমাসলি কেউ তোমাকে করতে দিবে না। চুল তোমাকে কেউ বড় রাখতে দিবে না। আমারে কি বাসা দিয়ে খুব ভালোবাসতো যখন আমি চুল বড় রাখতাম? আমি খুব ভালোবাসা দিত যে ভালো হয়েছে, খুব বড় হয়েছে, দিত না। ওটা অর্জন করে নিতে হয়, ছিনায় নিতে হয়। তো কেমনে ছিনায় নিছি? রেজাল্ট দিয়ে, রেজাল্ট দিয়ে। যখনই বাসা বাড়ি থেকে চুল কাটতে বলতো, তখনই আমি দেখতাম, দেখছো এই দেখো আমি ক্লাসে ফার্স্ট, আমার তে ভালো কে করছে দেখো, করে নাই কেউ, তখন না, এই জন্য আমি চুল রাখি। তো তারপরে হচ্ছে গিয়া যখন কলেজে ভালো রেজাল্ট করতাম, আম্মা আব্বারা এসে দেখেন, এই দেখো এই দেখো দেখো কত ভালো রেজাল্ট, আর কেউ করছে? তোমার ছেলে কত ভালো রেজাল্ট করছে দেখছো? সো এটা দেখার পর আচ্ছা ঠিক আছে, তখন কী চাস? তাহলে আমি চুল বড় রাখবো কি, আমার মতো রাখবো, ডিস্টার্ব করবো না আমাকে। ওকে, সো ওইটা ওইভাবে হয়েছে। তো তুমিও রাখতে পারবা চুল বড়, আমার থেকেও বড় চুল রাখতে পারবা, অনেক কিছু রাখতে পারবা, কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি এটা খুব একটা হেলদি কিছু না। ফার্স্ট থিং ফার্স্ট। আর সেকেন্ডলি, ভালো রেজাল্ট করো, সব কিছু সুন্দর মতো করো, দেখবা বাহার থেকে কিছু বলবে না। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবারে এই অঙ্কে আসো। নদী পাড়ি দিতে কত সময় লাগবে? এটা একটা 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন, তীর বরাবর পার্শ্ব সরণ কত হবে? তীর বরাবর, তীর বরাবর, তীর বরাবর পার্শ্ব সরণ কত হবে? তীর বরাবর পার্শ্ব সরণ, তীর বরাবর পার্শ্ব সরণ নির্ণয় করো। তীর বরাবর পার্শ্ব সরণ নির্ণয় করো। তীর বরাবর পার্শ্ব সরণ নির্ণয় করো। ওকে ফাইন। 3 নাম্বার কোশ্চেন, নৌকাটির 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 যে নৌকাটা চলছিল আর কি, ওই নৌকাটির মোট সরণ নির্ণয় করো।
মোট সরণ নির্ণয় করো, মোট সরণ নির্ণয় করো, মোট সরণ নির্ণয় করো। নৌকাটার মোট সরণ কত হয়েছে এটা নির্ণয় করতে হবে। এই তিনটা জিনিস আমাদের এখানে বের করতে দিতে পারে। তো আমরা এই তিনটা জিনিস বের করব। তো আমরা থিওরিটিক্যালি এটা পড়ছি, এখন আমরা ওকে ওকে এবার বেশি মজা। সু সুহানা বলছো, ভাইয়া একটা আপুকে চুলের কমপ্লিমেন্ট দিতে গেছিলাম, সামনে যায় দেখি ওইটা ভাইয়া একটা মানুষকে কেমনে, একটা মানুষ খালি চুল দেখেই ভাইয়া না আপু এটা বোঝে যারা, তাদেরকে আমি অন্ধ বলবো। আচ্ছা এবার আসো, শুধু চুল দেখেই যদি ভাইয়া আপু বোঝা যাইতো তাহলে তো হইতো, তোমাকে তোমার অবজারভেশন বাড়াইতে হবে। এবার আসো আমরা এই অঙ্কে ফিরে আসি, তাই না? একজন ছেলে এবং একজন মেয়েকে শুধু চুল না, অনেকভাবেই বোঝা যায় যে সে কে। তো এবার দেখো যে, এবার দেখো যে, এবার দেখো যে, যে এটা হচ্ছে সেই নদী, এটা হচ্ছে সেই নদী যেই নদীতে আমরা নৌকা চালাবো, তাই না? ছোটবেলায় একটা সুন্দর গান শুনেছিলাম, আমার একটা নদী আছে জানলো না তো কেউ, এইখানে এক নদী আছে বুঝলো না তো কেউ। তো যাই হোক, ওর এবার এই যে হচ্ছে সেই নৌকা, সেই যে হচ্ছে সেই নদী, যেই নদীর প্রস্থ হচ্ছে ডি, যেটা আমাদেরকে বলে দিচ্ছে 2 কিলোমিটার। এটা হচ্ছে 2 কিলোমিটার, এটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এবার দেখো যে, এবার দেখো যে, এবার দেখো যে, দেখো যে, দেখো যে এখানে একটা নৌকা আছে, হ্যাঁ। তো এখন আমাদের কিন্তু স্রোতের বেগ বলে দিছে, আমাদেরকে স্রোতের বেগ বলে দিছে। স্রোতের বেগটা কত? স্রোতের বেগ আমাদেরকে বলছে এই দিক বরাবর ইউ। স্রোতের বেগ, স্রোতের বেগ বলছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং আমাদেরকে নৌকার বেগও বলে দেওয়া আছে। নৌকার বেগটা বলা আছে ভি, নৌকার বেগটা বলা আছে ভি, যেটা হচ্ছে আমরা জানি 4 কিলোমিটার পার আওয়ার। এবং এদের মধ্যবর্তী কোণ আলফা কত কোণে যাত্রা করছে এটা বলা আছে। আলফা কত বলছে দেখো, আলফা বলা আছে 60 ডিগ্রি, আলফা হচ্ছে গিয়া 60 ডিগ্রি। এবার আমরা আসো, আমরা জানি যে নৌকাটা যাবে কোন দিকে, নৌকাটা যাবে এদের কর্ণ বরাবর, এই দিক বরাবর নৌকা যাবে, নৌকা যায় এখানে উঠবে, নৌকা গিয়ে এখান থেকে এখানে উঠবে। ওকে ফাইন, তাহলে দেখো এইটা হচ্ছে নদীর প্রস্থ। তো আমরা জানি, আমরা এইগুলো জেনে ফেলছি, এতটুকু হচ্ছে পার্শ্ব সরণ এক্স। ওকে, এতটুকু পার্শ্ব সরণ এক্স। এখন প্রথমেই বলছে নদী পাড়ি দিতে কত সময় লাগবে। 1 নাম্বার কোশ্চেন, নদী পাড়ি দিতে কত সময় লাগবে, এটা তো আমরা থিওরি আকারে পড়ে ফেলছি। নদী পাড়ি দিতে সময় টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা, নদী পাড়ি দিতে সময় টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা, নদী পাড়ি দিতে সময় টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা, নদী পাড়ি দিতে সময় টি 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 ইকলস টু ডি বাই ভি সাইন আলফা। ওকে, তো ডিটা কত? ডিটা হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ 2 কিলোমিটার। তাহলে এখানে আমরা 2 কিলোমিটার বসাই দিলাম। ভিটা কত? নৌকার বেগ, নৌকার বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 বসাই দিলাম। সাইন আলফা, আলফার ভ্যালু কত অঙ্কে বলে দিছে, 60 ডিগ্রি কোণে যাত্রা করছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব টিটা কত। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব টিটা কত। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো টি কত, আমরা পাবো টি কত। টি এর ভ্যালু আসবে 1/√3। কোন এককে আসবে? আওয়ার এককে আসবে। ডেফিনেটলি এটা আওয়ার এককে আসবে। সবাই এটা বুঝতে পারো, এটা আওয়ার এককে আসবে। কেন? কারণ দেখো আমি ভিটাকে বসাইছি কিলোমিটার পার আওয়ারে, এটা বসাইছি কিলোমিটারে, এটা কিলোমিটার পার আওয়ারে, কিলো কিলো কাটা পার আওয়ার উপরে চলে আসছে, আওয়ার আসছে, টাইমের একক যেটা হবে এখানে। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে এটা আমরা বুঝছি। দেখো খুব সহজে আমরা নদী পাড়ি দেওয়ার সময় পেয়ে গেছি। এবার 2 নম্বরে কি চাইছে? এবার 2 নম্বরে চাইছে, 2 নম্বরে চেয়েছে তীর বরাবর পার্শ্ব সরণ নির্ণয় করো। মানে এক্সটা কত, তীর বরাবর কত দূরে গিয়ে উঠছে। এভাবেও বাংলায় বলবে যে নৌকাটি তীর বরাবর কতটুকু দূরত্বে গিয়ে উঠবে, নৌকাটি তীর বরাবর কতটুকু দূরত্বে গিয়ে উঠবে। সোজা কথা, পার্শ্ব সরণ কত হবে। তো সেটাও তো আমরা থিওরি আকারে দেখে ফেলছি এখানে। দেখো তীর বরাবর পার্শ্ব সরণ ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তো পার্শ্ব সরণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এক্স ইকস টু আমরা জানি ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইন্টু টি। তাহলে দেখো আমরা ইউ এর ভ্যালু জানি, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু ওই যে অঙ্কে দেওয়া আছে দেখো 2 কিলোমিটার পার আওয়ার, এই যে 2। আর ভি এর ভ্যালু 4,
আলফার ভ্যালু 60, আলফার ভ্যালু 60, আর টি এর ভ্যালু আমরা এখানেই বের করছি। টি এর ভ্যালু কত, নদী পাড়ি দিতে যে সময়টা 1/√3, এই যে 1/√3, এইটা এখানে বসাই দিলে আমরা পেয়ে যাব 500 সরণ কত। এবং 500 সরণ কিসে আসবে, কিলোমিটারে আসবে। দেখো আমরা সব কিছু কিলোমিটারে বসাইছি, আমরা সব কিছু কিলোমিটারে বসাইছি, সব কিছু কিলোমিটারে বসানো হয়েছে। 2 + 4 cos 60, ওকে, হ্যাঁ, ইনটু, ওকে, 2 + 4 ইন্টু cos 60 ইন্টু 1/√3। আচ্ছা, এটার ভ্যালু আসবে 2.3 কিলোমিটার, 2.3 কিলোমিটার। সবাই নিশ্চয়ই এটা ক্যালকুলেশনটা বুঝতে পারছি। জাস্ট ডেটা বসাইলেই ক্যালকুলেশন বোঝা যাচ্ছে, ডেটা বসাইলেই ক্যালকুলেশন বোঝা যাচ্ছে। 1/√3, ওকে ফাইন, হ্যাঁ এটাই। ওকে, তো এত কিলোমিটার। তাহলে দেখো আমরা দুইটা আনসার পেয়ে গেছি, এইটা একটা আনসার, এইটা একটা আনসার, দুইটা আমরা পেয়ে গেছি। এখন 3 নাম্বারে কি চাইছে, 3 নাম্বারে চাইছে নৌকাটির মোট সরণ নির্ণয় করতে হবে। এটা কিন্তু আমরা ডিরেক্টলি সূত্র আকারে দেখি নাই, বাট আমরা এটা ইজিলি পারবো। নৌকাটির মোট সরণ নির্ণয় করতে হবে। মোট সরণ, মোট সরণ বলতে কত বুঝাবে, দেখো এ মনোযোগ, এ মনোযোগ। দেখো নৌকাটি প্রথমে ছিল এই জায়গাতে, নৌকাটি প্রথমে এই জায়গাতে ছিল, এখন এই জায়গাতে, তাহলে মোট সরণ তো এতটুকু, এতটুকু, মোট সরণ এতটুকু। এই যে সবাই বুঝে ফেলতো, দেখো মোট সরণ এতটুকু হবে, এতটুকু, এটা হচ্ছে মোট সরণ। সেই মোট সরণ এতটুকু আমরা কিভাবে বের করতে পারি, আমরা কিভাবে এটা বের করতে পারি, দেখো আমরা এইটুকু জানি আর এইটুকু জানি। এইটুকু কত, এইটুকু হচ্ছে আমাদের এক্স, এইটুকু আমাদের এক্স, আর এইটুকু হচ্ছে নদীর প্রস্থ ডি। তাহলে পিথাগোরাস দিলেই নৌকার মোট সরণ পাবো। নৌকাটা এই বিন্দু থেকে এই বিন্দুতে এসেছে, তাহলে এইটাই কি নৌকাটার মোট সরণ। নদীর এই প্রান্ত থেকে এই প্রান্তে নৌকাটা আসছে, মানে মোট এতটুকু সরছে, মোট এতটুকু সরছে, এটা কোয়াইট কমন সেন্স। এখান থেকে এখানে গেছে, মানে মোট সরণ এত। তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমাদের কাছে আছে, এই যে ত্রিভুজটি আমাদের কাছে আছে, এই ত্রিভুজে খেয়াল করো, এই যে ত্রিভুজটি আমাদের কাছে আছে, এই ত্রিভুজে আমরা ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ বের করতে পারবো না? অতিভুজটাই তো মোট সরণ। তাহলে দেখো খুব সহজেই বের করতে পারবো মোট সরণ, মোট সরণ, মোট সরণ, মোট, মোট, মোট সরণ, মোট সরণ, মোট সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। এটাই ইকুয়াল টু √ওভার পিথাগোরাস দিতেছি। এই ভূমিটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এক্স এর ভ্যালু আমরা এখানে বের করছি, দেখো এক্স এর ভ্যালু আমরা এখানে বের করছি 2.3 কিলোমিটার। তাহলে এখানে আসবে √ওভার, √ওভার 2.3 হোল স্কোয়ার। আর ডি আমরা জানি নদীর প্রস্থ কতটুকু ছিল, 2 কিলোমিটার, নদীর প্রস্থ 2 কিলোমিটার, তাহলে এই যে 2 এর স্কোয়ার। তাহলে দেখো এত কিলোমিটার, এত কিলোমিটার। আশা করছি সবাই ইহা বুঝিয়ে ফেলেছ। এবং এটা আসবে 3.047 কিলোমিটার, 3.047 কিলোমিটার, এটা আরেকটা আনসার। তাহলে এরকম অঙ্ক যদি আসে যেখানে আমাদেরকে বলে দিবে কত কোণে যাত্রা করছে, আমাদেরকে এই 3টা টার্মই বের করতে বলতে পারে, এর বাইরে অন্য কোনো টার্ম এখানে বের করার তেমন কিছু নাই, এর বাইরে এখানে অন্য কোনো টার্ম নেই বের করার মতো। ওকে, এই যে মোট সরণ অলরেডি রাশিদা আক্তার বের করেছো, তাই না? ওকে ফাইন। অ্যাডমিশনের ক্লাস কবে শুরু হবে? এই যে এই কিছু স্টুডেন্ট আছো যারা হচ্ছে গিয়া অ্যাডমিশনের ক্লাস, ওকে অ্যাডমিশনের ক্লাস হচ্ছে গিয়া কবে শুরু হবে এটা আসলে অনেকে জিজ্ঞাসা করতেছো, তাই না? অ্যাডমিশনের ক্লাস কবে শুরু হবে সেটা জিজ্ঞাসা করতেছো। তো আজকের রাতে আমি তোমাকে আসলে একটা আপডেট তোমাদেরকে, রাতে তো আর্জেন্টিনায় খেলা আছে আজকে, তো রাতে আমরা এটা ডিসকাস করে তোমাকে আসলে এটা জানাইতে পারবো কবে শুরু হবে অ্যাডমিশনের ক্লাস। তবে এই মুহূর্তে আমি আমার অ্যাডমিশনের কিছু জিনিসপত্র তোমাদেরকে এই ক্লাসেই বলে দিব। যাও যাও, যারা যারা ক্লাস করবা তারা জানতে পারো ছোটো ছোটো কিছু জিনিসপত্র অ্যাডমিশনের আমি এই ক্লাসেও তোমাদেরকে বলে দিতে পারি। তোমরা কি জানো, তোমরা কি জানো ইউ আর ভি এর একক মিটার পার সেকেন্ডে করে নিলে হবে না স্যার? অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ সেটা তুমি, আমি অত কষ্ট করি নাই, ওটা করার দরকার নাই তো, এমনি এমনি হয়ে গেছে, তাই ওটা করে নিলেও হবে, ডেফিনেটলি হবে। তো তোমরা তো নিশ্চয়ই এটা জানো যে অ্যাডমিশন টেস্টে, অ্যাডমিশন টেস্টে যখন তোমরা যাবে, 3টা কলেজে অ্যাডমিশন হয় জানো তোমরা, নর্থডাম কলেজ, হরিক্রস কলেজ এবং হচ্ছে সেন্ট জোসেফ কলেজ। তো নর্থডাম কলেজে একটা ভাইবা হয়, যারা রিটেনে টিকে
তাদের একটা ভাইবা হয়, এক এক সময় এক এক রকম হয়। কোনোবার রিটেন এবং ভাইবা একই দিন হয়। কোনোবার যারা ভাইবায় টিকে তাদেরকে, যারা রিটেনে টিকে তাদেরকে ভাইবার জন্য ডাকে। রিসেন্ট টাইমগুলোতে এটাই হয়। ওকে, আচ্ছা। তো আমারও ভাইবা হয়েছিল। আমি তোমাদেরকে ভাইবার একটা ছোট পার্ট বলে দিতে পারি, এখন বলবো না। ক্লাসে যখন অনেক স্টুডেন্ট তোমরা আসবা তখন বলবো। তোমরা ক্লাসে রেগুলারলি যখন অনেক স্টুডেন্ট আসবে তখন বলবো। এইটা থাকবে ধরা। ক্লাসে যদি না থাকো তাহলে তোমাদের বলবো না এটা। স্যার এইচএসসির জন্য কোন ক্যালকুলেটর কিনবো? এটা ভালো বলছো, এটা কিনবা, এইটা FX991 ES প্লাস। এই যে আমি যেটা ইউজ করি FX991 ES প্লাস। কোন ক্যালকুলেটর কিনবা? FX991 ES প্লাস এইটা কিনবা। হ্যাঁ, আরও এর থেকে অ্যাডভান্স পাওয়া যায়, কিন্তু এইটাই স্ট্যান্ডার্ড, এটাতে কাজ চলবে, এটাই কিনবা। বেশি করতে দেয় কিছু করবো না জানি, এইটাই কিনবে, যথেষ্ট স্ট্যান্ডার্ড। ওকে, এটা কিনবা। ফাইন, দেখা দিলাম। এটা দুইটা ভার্সন আছে, বলে দিচ্ছি। এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে নকল। একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে নকল। এবং দোকানে অরিজিনাল নকল দুইটাই বইলা বইলা বেচে। মেজরিটি দোকানে তুমি নকল পেয়ে যাবা। নকল যেটা আছে ওটার দাম তুমি পাবা 600 টাকার মতো, 600-700 টাকার মতো তুমি নকল পেয়ে যাবা। ওরা দিয়েও কাজ চলে, ওরাও নষ্ট হয় না, অনেক দিন চলে, সমস্যা হয় না ওটাতে। আরেকটা আছে জেনুইন। জেনুইন যদি আমি বলি, জেনুইনটার দাম 1700-1800 এরকম এরকম প্রাইস। তো তুমি জেনুইনটাও কিনতে পারো, সেটা বেশি টেকসই হবে। ঠিক আছে, ফাইন। সো দুইটাই একই রকম ক্যালকুলেশন, দুইটা একই, কোনো সমস্যা নেই দুইটাতে। ওকে, ফাইন। সো ভাইবা হয়, তোমাদেরকে আমি বলেছিলাম যে ভাইবা হয়, তাই না? সো যে ভাইবাটা হয় সেই ভাইবাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। রিটেনে মোরাললেস আমরা ক্লাসে যা পড়বো ওটা দিয়ে আমরা পেরে যাব। রিটেনে মোরাললেস আমরা ক্লাসে যা পড়বো ওটা দিয়ে আমরা পেরে যাব। তুমি যদি এভারেজের উপরে স্টুডেন্ট হও, যা যা কিছু ক্লাসে করানো হবে ওগুলো দিয়ে রিটেনে তুমি পেরে যাবা। সো ভাইবাতে হচ্ছে কি আসল খেলা। ভাইবাতে আসল খেলা বলতে নর্ডম কলেজে ভাইবা হবে, এবং ভাইবাতে তুমি আসলে মানুষটাকে এটা দেখবে, একটা স্পেকটেকালসে দেখবে যে হু ইউ আর, তুমি কে। সো টিচাররা সারা জীবন এত এত স্টুডেন্ট দেখছেন, সো কে ভালো স্টুডেন্ট আর কে ভালো মানুষ এই প্রত্যেকটা জিনিসপত্র না তারা দেখে বুঝে যায়। তুমি তাকে ট্রিক্স করতে পারবা না, সে তোমাকে দেখেই বুঝে যাবে যে তুমি অ্যাজ আ হিউম্যান কেমন। সো ফার্স্ট থিং ফার্স্ট, তোমাকে ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষটা হতে হবে, সাজলে হবে না, ওই ভালো মানুষটা হতে হবে। কজ কোনোভাবেই নর্ডম কলেজে কোনো একজন স্টুডেন্টকে নিতে চাবে না যার ভিতরে কিছু বড়সড় প্রবলেম আছে। ওকে, সো মানবিকভাবে তোমাকে ভালো হতে হবে, সেটা তারা দেখলেই বুঝবে। ওইখানে যে টিচাররা থাকবেন তারা দেখলেই বুঝবে। ওকে, ফাইন। এর পাশাপাশি আসলে তোমাকে কোনো ভাইবাতে কোনো রকমের জ্ঞানের কোশ্চেন করবে না। আমি একটা জিনিস লিক করে দিলাম, মেজরিটি নর্ডাম কলেজের ভাইবাতে বসে যায়, এইটা ইভেনচুয়ালি তারা জানে না মেজরিটিকেই কোনো ধরনের জ্ঞানের কোশ্চেন করবে না, করবেই না। রেয়ারলি 1% মানুষের 2-1টা কোশ্চেন করে রাখতে পারে, ওটা এক্সাম্পল না, ওটা এক্সেপশন। মেজরিটিকেই কোনো ধরনের জ্ঞানের প্রশ্ন করবে না, সবাইকে জাস্ট কমন কিছু ইন জেনারেল কোশ্চেন করবে, যেগুলোর আনসার তোমাদেরকে আসলে জানতে হবে। বলতে কি, তোমার বুদ্ধিমত্তাই তোমাকে ওই মুহূর্তে হচ্ছে গিয়ে উতরায় নিবে। যেমন আমাকে জিজ্ঞাসা করছিল কি, আমি যদি আমার পার্টটা বলি, আমি গেছি ভাইবা দিতে। তো আমার রিটেন পরীক্ষা খুব খারাপ হয়েছে, খুব মানে জঘন্য হয়েছে, জঘন্য। আমার রিটেন পরীক্ষা জঘন্য হয়েছে। আমি যখন নর্ডম কলেজে পরীক্ষা দিতে বসছি, আমার রিটেন পরীক্ষা দেওয়ার পর আমার মনে হয়েছে আমি হাইটা চলে যাই, এই পরীক্ষা দিয়ে নর্ডম কলেজে চান্স পাওয়া যাবে না, এত জঘন্য হয়েছে। একটা শিটই বুলশিট পরীক্ষা দিছি আমি, এনডিসির রিটেন পরীক্ষা। আমাদের সময় সকালে রিটেন, মানে রিটেন পরীক্ষার 1 ঘন্টার মধ্যে ভাইবা পরীক্ষা নিয়ে একবারে বের হয়ে যাও, এরপরে রেজাল্ট আসবে, পত্রিকার পাতায় রেজাল্ট পাবলিশ হবে। তো আমার মনে আছে যে আমি সকালবেলা গেছি, কিচ্ছু পড়ে যায় না। তোরা তো ভাই পড়ে মেরে যাবি পরীক্ষার হলে, আমি তোমাদের সবাইকে বলতে, তোমরা তো সবাই পড়ে টরে যাবা। আমি একদম হলপ করে বলতেছি, আমার হাতে কোরআন শরীফ দিলে আমি ওটা ছুঁয়ে বলতাম আমি কিচ্ছু না পইরা নর্ডাম কলেজে পরীক্ষা দিছি, কিচ্ছু না পইরা ম্যাট্রিক পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি, এরপরে খেলাধুলা শুরু করে দিছি। এসএসসি পরীক্ষা দিছি, এরপরে খেলাধুলা শুরু। খেলাধুলা শুরু মানে আমার জীবনে অনেক স্বপ্ন জমানো ছিল, এসএসসি পরীক্ষার পরে আমি এ করব, ও করব, সে করবো, আমি তাই করা শুরু করছি।
বাসা দিয়ে সবাই জোর জবরদস্তি করা শুরু করছে যে নটরডেম কলেজে পরীক্ষা দিবি না। ধস, বেইল আছে নাকি? কি এর নটরডেম? যে জাস্ট আমার সত্য কথা আমি বলতেছি ভাই, এখানে আমি জানি না তোমরা কিভাবে নিবা। কি এর নটরডেম? ধর আমার ক্রিকেট খেলা আছে, রোদে দুপুরে ধর, পড়ালেখা করার টাইম নেই আমার। তো খেলতেছি। আমার বন্ধু বান্ধবরা কি করছে শুনো। আমার সব থেকে ক্লোজ যত ফ্রেন্ড সার্কেল ছিল, আমি আমার স্কুলের ফার্স্ট বয় ছিলাম। আমি বরিশাল জেলা স্কুলের স্টুডেন্ট। বরিশাল জেলা স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম। ফার্স্ট বয় হয়েই আমি এসএসসি পরীক্ষা দিছি। দেওয়ার পরে পড়ালেখা মেলা করছি। আমার সঙ্গে আমার যত বন্ধু বান্ধব আছে তাদের ক্ষেত্রে আমার ধারণা হয় তোরা পড়ালেখা করে উল্টাবি তো একদম অনেক, বুঝছি। তো যাই হোক, খেলাধুলা করতেছে। আমার বন্ধু বান্ধবরা সবাই যেটা করছে, দোস্ত একটু ঢাকায় ঘুরতে যাচ্ছি, মামার বাড়ি দাদার বাড়ি, এটি বলে সবাই গেছে হচ্ছে ঢাকায়। আমি তখন এলাকায় জমায়েত ক্রিকেট টুর্নামেন্ট খেলতেছি। টুর্নামেন্ট সারছি, জেলা স্কুলের মাঠে টুর্নামেন্ট সারছি, যে টুর্নামেন্ট হবে। হ্যাঁ আসো, ডেসিড মানুষ সবাই আসো, 4-5টা টিম, সবাই এন্ট্রি ফি জমা দাও, এবার টুর্নামেন্ট হবে। টুর্নামেন্ট খেলতেছি, ম্যান অফ দ্য ম্যাচ হইতে হবে, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলতে হবে, টুর্নামেন্টে নিজের টিমটা জিতাইতেই হবে। এইদিকে তো আমি টুর্নামেন্টে ভরপুর খেলাধুলা করতেছি। আমি তো জানি না আমার যে আতেল বন্ধুগুলি আছে, এইটি সব ঢাকায় যায় কোচিং করতেছে। ঢাকায় যায় তখন নরডাম কলেজের পাশে একটা কোচিং সেন্টার ছিল, আমি নাম উল্লেখ করলাম না, ওখানে সবাই লুকায় লুকায় কোচিং করতেছে। লুকায় লুকায় পড়ার একটা পারসেপশন আছে না, লুকায় লুকায় কোচিং করতেছে। আমারে কেউ কয়ও না একবার যে আমরা কোচিং করতে গেছি, এটা ঘুরতে আসছি। তো কোচিং টোচিং করছে, আমি এগুলো কিছু জানি না। তো এখন কলেজের যখন ফর্ম তোলা লাগে, তখন তো ফর্ম তুলছি, ফর্ম তুইলা জমা দিছি, এতটুকুই। ফর্ম তুইলা জমা দিছি। তো ফর্ম তুলে জমা দেওয়ার কিছুদিন পরে ডাকছে যে হচ্ছে কলেজে পরীক্ষা হবে। সো বিলিভ মি, যখন ফর্ম তুলে জমা দিছি তখন আমি জানতে পারছি যে আমার যত ফ্রেন্ডরা আছে এরা এরা বেসিকলি কোচিং করছে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা ঢাকায় যায় কোচিং করছে। এটা জানার পরে আমার খুব মনটা খারাপ হয়েছে, খুবই মনটা খারাপ হয়েছে যে জানাইলে কি হইতো, জানাইলে কি আমি নিয়ে যেতাম ভাই তোমাদের থেকে, কিন্তু কেউ আমাকে জানায় না। কিন্তু তাতে আমি আসলে ঘাবড়াই নেই। আমি এটাই ভাবছি যে ওকে ফাইন, কোচিং করে একদম পুরা এই 1.5 মাস কোচিং করে তুমি এমন মহাজ্ঞানী কি হয়ে যাবা যা হচ্ছে তুমি 10 বছরে হইতে পারো নাই কত। তো যাই হোক, তো পরীক্ষার কবে হবে তার আগের দিন, জাস্ট আগে একটু বলে রাখতেছি, এরকমই এক্সপিরিয়েন্স তোমাদের হবে। তার আগের দিন দুপুরবেলা আমি খেলতে মাঠে গেছি। আগের দিন দুপুরবেলা আমি মাঠে খেলতে গেছি। ওই সময়ে খবর পাইছি, ওই তখন তো সব কিছু নিউজ পেপারে হইতো, নর্ডামে সব কিছু নিউজ পেপারেই পাবলিশ করে যে আগামীকাল পরীক্ষা, এই রোল নাম্বারের এই সময় পরীক্ষা। তো তখনই আমার বাসা থেকে আমাকে নিয়ে মাঠ থেকে এসে ডাইকা নিয়ে গেছে যে কালকে তোর পরীক্ষা নর্ডাম কলেজে, তুই এখনও খেলতে আসছিস। তো তখন আমাকে ধরে রাত্রেবেলা, আমার মনে আছে আমি লঞ্চে করে রাত্রেবেলা হচ্ছে ইসে আসি, ঢাকাতে আসি, সকাল 10টার সময় আমার পরীক্ষা। তো বুঝতেই পারতেছো, সন্ধ্যার সময় রওনা দিই, সকালে এসে আমি পৌঁছায় নাস্তা করে না মানুষ, নাস্তা করে না, আমি নাস্তাও করি নাই। আমি জাস্ট ডিরেক্টলি ওখান থেকে নর্ডাম কলেজে যাই উপস্থিত হয়েছি। খালি সঙ্গে ছিল কলম একটা কলম নিছি, একটা কলমই নিতে হয়, আর ওই যে তোমার কি বলে রোল নাম্বার, ওই যে আইডি কার্ড থাকে ওইটা নিয়ে যায় হচ্ছে গিয়ে পরীক্ষা দিছি। তো প্রথমেই জাস্ট ঢুকছি, ঢোকার পরেই আমাকে রিটেন পরীক্ষায় বসাই দিছে। রিটেন পরীক্ষায় যা যা পারছি দাগাইছি, যা যা পারি নাই। এবং পরীক্ষা দিয়ে বেরোয় আমি বুঝে গেছি যে এর থেকে খারাপ পরীক্ষা আমি আমার জীবনে কখনো দেইনি, ওর থেকে খারাপ পরীক্ষা আমি আমার জীবনে কখনো দেইনি। সো ওই পর্যন্ত, এরপরে আরও দিছি খারাপ পরীক্ষা, কিন্তু ওই দিনকার আগে পর্যন্ত এত খারাপ পরীক্ষা আমি জীবন দশায় খুবই কম দিয়েছি। তো পরীক্ষাটা দেওয়ার পরে আমি জানিও না এরপরে আবার ভাইভাও আছে। পরীক্ষা দেওয়ার পরে আমি বেরোয় যাচ্ছিলাম, মানে বেরোয় যাচ্ছে, পরীক্ষা শেষ, রিটেন পরীক্ষা শেষ। রিটেন পরীক্ষা শেষে আমি বেরোয় হাইটা মেইন গেট দিয়ে বেরোবো, তখন হচ্ছে কলেজের মামারা আমার আটকাইছে, বলছে যাইতে পারবেন না। কিন্তু কেন পারবো না? কারণ হচ্ছে ভাইবা না দিয়ে বেরোনো যাবে না। ও আমি তখন জানতে পারলাম আচ্ছা ভাইবা বলেও একটা ব্যাপার আছে। ফাইন, ভেরি গুড, বুঝো অবস্থাটা একবার খালি একটু রিলেট করো। তো তখন মামারা পাঠাইলো যাও ভাইবা দিয়ে আসো। সো আমি যে কলেজের মেইন গেট পর্যন্ত আসছি, সো মেইন গেট পর্যন্ত আসার মাঝখানে নামছে বৃষ্টি, অনেকটা দূর, মেইন গেটটা অনেকটা দূরে আর কি মেইন ভবন থেকে, নামছে বৃষ্টি। এখন আবার ভাইবা দিয়ে যেতে হবে, আমি ওই দৌড়াইতেছি ভাইবার হলে যেতে হবে, বৃষ্টিতে ভিজে গেছি। কেন ইমাজিন, বৃষ্টিতে আমার শার্ট টাট এগুলো সব ভিজে গেছে, পুরো ভিজা চুপচুপ। দাঁড়ায় আছি একটা রুমের সামনে,
যে একটু পরে আমাকে ভাইবারে ডাকবে, আমি পুরো ভেজা। তো বুঝতেছে সবার এত রিগোরাস প্রিপারেশন, আমার অবস্থা এটারই ছিল, যাহা সত্য তাহা মুখে বলিয়ে ফেলিতেছি। তো এরপরে আমি ভাইবা বোর্ডে ঢুকছি। যখন আমি ভাইবা বোর্ডে ঢুকছি তখন আমার অ্যাটিটিউড ওয়াজ পারফেক্ট অ্যান্ড সলিড। তখন আমার অ্যাটিটিউড পুরো সলিড, আমার চান্স মান্স পাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি খালি এটা হচ্ছে মানে বাঁচি, এখান দিয়ে ভাইবা দিয়ে বাইরে যেতে পারলেই আমি বাঁচি। শরীর টরিল ভিজে আছে বৃষ্টিতে, পরীক্ষা মরীক্ষা খারাপ হয়েছে, আমি জাস্ট এই টর্চার থেকে বেরোইতে চাই। এটা ছিল হচ্ছে এই অবস্থা। তো যাই বসছি ভাইবা বোর্ডে, আমার 3জন শিক্ষক আমার মনে আছেন। ধীরেন্দ্র কুমার স্যার ফিজিক্সের, ইংলিশের রীতা জোসেফিন রোজারিও, আর কেমিস্ট্রির হচ্ছে গিয়ে বিপ্লব কুমার সাহা। এই 3জন স্যার আমার ভাইবা নিয়েছিলেন। তো ভাইবা বোর্ডে বহার সঙ্গে সঙ্গে আসলে অনেকগুলো কোশ্চেন করছে, এবং সেই কোশ্চেনগুলো খুব অ্যামেজিং ছিল, অনেক কিছু ছিল, এবং সেই কোশ্চেনগুলো আমি ধূপধাপ আনসার দিয়ে বেরোয় আসছি। এখন সেই কোশ্চেনগুলো কি ছিল, সেইগুলো আসলে কিভাবে আনসার করা উচিত, সেই অংশগুলোই আলোচনা করব আমরা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিশনের, ওই কলেজ অ্যাডমিশনের কোর্সে। আমি এখানে এই আলোচনাকে আরেকটু লম্বায়িত যদি করি, সেক্ষেত্রে ভেক্টর পড়ানো হ্যাম্পার্ড হবে। আমি এখানে আর ওই আলোচনা যাব না, বাট এটাই কিন্তু ম্যাগনেটিক পার্ট। ওখানে কি কি জিজ্ঞাসা করেছিল এবং আমি কি রেসপন্স করছিলাম, সেটা জানতে হলেই তোমাদের আমাদের এই গ্রুপে থাকতে হবে। সেটা জানার জন্য থাকতে হবে শুধুমাত্র তা না, সেটা জেনে নিজেকে প্রিপেয়ার করে কলেজে ভালো করার জন্য। ঠিক আছে? আপনি এত খারাপ পরীক্ষা দিয়েও ভালো ভালো দিছেন যে একবারে টিকে গেছেন। হ্যাঁ, একবারই তো হয়, ওখানে একবারে টিকে গেছি। রিক চৌধুরী, একবারেই টিকে গেছি, একবারই টিকে গেছি। ওকে, না টিকলেও কিছু যায় আসতো না, এটাও বলে দিলাম। যদি আমি নর্থডাম কলেজে না টিকতাম, তাতে আমার জীবনে কিচ্ছু ছেড়ে যেত না, কিচ্ছু যায় আসতো না। তাতে আমি যেখানে পড়তে চাই ওখানে আমি চলেই যেতাম। এতটুকু জাজবা আমার ভিতরে সবসময় ছিল। এই গুণী নাকি কলেজ টলেজ? আসো এবার এদিকে আসো। আচ্ছা, ফাইন ফাইন, তাই বলে বলছি না তোমাদের সবার জন্য সেটা হবে, সেটা আমার ওইটা ছিল কনফিডেন্স। এখন তোমার না থাকলে হবে না, সিম্পল। আচ্ছা, যদি থাকে তাহলে হয়ে যাবে, দ্যাটস ইট। সো আমরা যে কোনো দিকে যাত্রা করলে, যে কোনো দিকে যাত্রা করলে নদীতে নৌকার এই কেসগুলো দেখছি। এখন একটা ইন্টারেস্টিং অঙ্ক আমরা করব। এখন আমরা একটা ইন্টারেস্টিং অঙ্ক করব। এখন আমরা একটি ইন্টারেস্টিং অঙ্ক করব। এই জন্য তোমাদের সবাইকে বলি, দেখো পড়ালেখা মন দিয়ে কইরো। পড়ালেখা মন দিয়ে করলে কনফিডেন্ট থাকবে, আর কনফিডেন্ট মানুষজন জীবনে যা চাবে তাই পাবে, যা চাবে তাই পাবে। ভাইয়া আপনি একটা জার্সি গিফট দেন, অর্ঘ বিশ্বাস বলছো, দিব, যাও তোমাদেরকে সব দিব। এখন আমার ক্লাসটা নিতে দাও, এই ক্লাসের মধ্যেই একটা জার্সি এরকম ছুঁড়া মারবো তোমার কাছে গিয়ে পড়বে, সেটা তো সম্ভব না, তাই না? তো এবার আসো, এবার এবার আসো, এবার আসো যে, এবার আসো যে, এবার আসো যে, এবার আসো যে 2 কিলোমিটার প্রস্থ নদীতে, এই অঙ্কটা মজা পাবা, নদীতে স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার প্রস্থ নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার। ঠিক ঠিক বিপরীত প্রান্তে, ঠিক বিপরীত, ঠিক বিপরীত প্রান্তে, ঠিক বিপরীত প্রান্তে, ঠিক বিপরীত প্রান্তে, ঠিক বিপরীত প্রান্তে। তো ওই যে তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া এত পরীক্ষা খারাপ দিয়ে আপনি নর্থডামে চান্স পাইছেন। ভাই, নর্থডাম কলেজে ভাইবাটাই মেইন, ওইটাই বোঝা যায়। ওইখানে আসলে এইটাই দেখছে, অ্যাটিটিউড। ওয়ান্স আ নরডেমিয়ান অলওয়েজ আ নরডেমিয়ান। যে একজন নরডেমিয়ান সে সারা জীবনই একজন নরডেমিয়ান। তার না অ্যাটিটিউডই থাকবে অন্যরকম, তার জীবন দর্শনই থাকবে অন্যরকম, জীবনকে সে অন্য দৃষ্টিকোণে দেখবে, এবং সেটা না কনফিডেন্ট হবে, সে না কনফিডেন্ট হবে। ফাঁকটা, সরি সরি, যদি লাইফের অবস্থা যদি খুব বাজেও হয়, লাইফের অবস্থা যদি খুব বাজেও হয়, সে কনফিডেন্ট থাকবে। যা না তা অবস্থা যদি লাইফেরও হয়, তাও সে কনফিডেন্ট থাকবে, কজ এইটাই একটা পজিটিভ মানুষের বৈশিষ্ট্য হয়। ওকে, ফাইন। সো ওইটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে ভাইবাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আমার মনে আছে যে ওই ভাইবা যখন হয়েছে, তখন আমি জানতাম যে এখান থেকে আমার প্রাপ্তির কিছু নাই, যা যা আছে ধূপধাপ বলছি। তো ওই সলিড অ্যাটিটিউডটাই তারা দেখছে। তো এবার আসো এখানে, ঠিক বিপরীত প্রান্তে, ঠিক বিপরীত প্রান্তে, ঠিক বিপরীত প্রান্তে, ঠিক বিপরীত প্রান্তে চোর দেখে, চোরকে দেখে, চোরকে দেখে, ঠিক বিপরীত প্রান্তে চোরকে দেখে, ঠিক বিপরীত প্রান্তে চোরকে দেখে পুলিশের নৌকা, পুলিশের নৌকা, পুলিশের নৌকা
ঠিক বিপরীত প্রান্তে চোরকে দেখে পুলিশের নৌকা, ঠিক বিপরীত প্রান্তে চোরকে দেখে পুলিশের নৌকা 4 কিলোমিটার পার আওয়ার বেগে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে যাত্রা করলো, যাত্রা করলো। ওকে, 60 ডিগ্রি কোণে যাত্রা করলো। নৌকাটি যাত্রা করলো, চোর তৎক্ষণাৎ, চোর তখনই 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 স্রোতের দিকে, স্রোতের দিকে, চোর তখনই স্রোতের দিকে, চোর তখনই স্রোতের দিকে, চোর তখনই স্রোতের দিকে, স্রোতের দিকে সমতরণে, সমতরণে দৌড় দিল, সমতরণে দৌড় দিল। চোরটি যদি হাতে নাতে ধরা পড়ে, চোরটি যদি যদি হাতে নাতে, হাতে নাতে ধরা পড়ে, চোরটি যদি হাতে নাতে, রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা পড়ে, চোরটি যদি হাতে নাতে ধরা পড়ে, চোরটি যদি হাতে নাতে ধরা পড়ে, তবে তবে চোরটি যদি হাতে নাতে ধরা পড়ে, তবে চোরের ত্বরণ, চোরের ত্বরণ নির্ণয় করো। চোর একটা সমতরণে দৌড় দিচ্ছে না, তো ত্বরণ নির্ণয় করতে হবে। চোরের ত্বরণ নির্ণয় করো, চোরটার ত্বরণ কত ছিল এটা নির্ণয় করতে হবে, তাই না? এটা ডিসক্রিপটিভ একটা কোশ্চেন। কোশ্চেনটা খুব ভালো, হ্যাঁ, কনসেপচুয়াল একটা কোশ্চেন। সহজেই আমি বলবো, খুব কঠিন বলবো না কিন্তু। ওকে, ফাইন। আচ্ছা ভাইয়া, লাইভ ক্লাস ভালো হয় না রেকর্ডেড ক্লাস দিলে ভালো হয়? অর্পণ বলছো। এটা এটা আসলে এক একটা এক সময় ভালো হয়। যেমন তোমরা এখন শুরুতে আসো, লাইভ ক্লাস দিলে সবসময় ভালো হয় না, লাইভ ক্লাস দিলে সবসময় ভালো হয় না, এটা হচ্ছে প্রথম সত্য কথা। আমি লাইভ ক্লাসের সবসময় পক্ষপাতী না, সবসময় লাইভ ক্লাসের পক্ষপাতী না, ঠিক আছে? সবসময় আমি লাইভ ক্লাসের পক্ষপাতী না, কারণ লাইভ ক্লাস সবসময় উপকারী না, অনেক সময় বেশি সময় নষ্ট হয় লাইভ ক্লাসে, এটা একটা সত্য। তো এই ভেক্টরটা রেকর্ডেড দেওয়া যেত, ভেক্টরটা রেকর্ডেড দেওয়া যেত, আবার লাইভও নেওয়া যেত। তো তোমাদের জন্য এই মুহূর্তে লাইভটা বেটার। এই মুহূর্তে, এই মুহূর্তে কেন লাইভ বেটার? কারণ এই মুহূর্তে তোমাদের পড়ালেখার প্রেশার নাই, শুরু হয় নাই, কলেজের কোনো পরীক্ষা নাই, কোথাও কোনো পরীক্ষা নাই। যখন কলেজের পরীক্ষা থাকে, বিভিন্ন জায়গায় পরীক্ষার প্রেশার থাকে, তখন তুমি নিজের প্রয়োজনেই আসলে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা, এটা একটা। এর পাশাপাশি তুমি যখন একটু ম্যাচিউর হবা, এইচএসসির পড়ালেখা বুঝে যাবা, তখন তুমি রেকর্ডেড নিজে নিজে দেখে শেষ করতে পারবা। কিন্তু তোমাদের এই মুহূর্তে হাতে খড়ি হচ্ছে, হাতে খড়ি মানে একটু দেখায় দিতে হচ্ছে, এটা এইভাবে, এটা এভাবে, এটা সেভাবে, প্রথমে তাই হওয়া উচিত। সো এই জন্যই হচ্ছে কি তোমাদেরকে লাইভে ভেক্টরটা বানানো হচ্ছে, যে একটু ধরায় দেওয়া, একটু ধরায় দেওয়া, একটু ধরায় দিলে যেটা হবে সেটা হচ্ছে তোমার আসলে পড়তে অনেক সুবিধা হবে। কিন্তু এর পরবর্তীতে আস্তে আস্তে করে রেকর্ডেড দেওয়া যাবে, ঠিক আছে? ফাইন, নিশ্চয়ই বুঝতে পারছো। ভাইয়া পানির মধ্যে দৌড় কি করে দিল? আরে পানির মধ্যে দৌড় দিছে কেমনে? এ তো বলছে ঠিক বিপরীত প্রান্তে চোর কে দেখা মাত্র পুলিশের নৌকা রওনা দিচ্ছে, চোর তখনই স্রোতের দিকে তীর বরাবর রওনা দিছে। চোর তো পানিতে না, চোর তো নদীর তীরে, ও তীর বরাবর রওনা দিছে, পানির মধ্যে দৌড় দেয় না। ওকে ওকে, ফাইন। তো দেখো এই অঙ্কটা আমরা এখন করব। সুন্দর কিন্তু অঙ্কটা, মজা পাবা। এ মনোযোগ, এ মনোযোগ। এই যে দেখো, এই হচ্ছে সেই নদী, এই হচ্ছে গিয়া সেই নদী, তাই না? এটা হচ্ছে গিয়া সেই নদী, যেই নদীতে চোর আছে। এটা হচ্ছে সেই নদী, যেই নদীতে চোর পুলিশ খেলা হবে। তো এই জায়গাতে একজন পুলিশ আছে, এখানে একটা পুলিশের নৌকা, নদীর এই প্রান্তে একটা পুলিশের নৌকা, ঠিক অপর প্রান্তে একজন চোর দাঁড়ায় আছে, ঠিক অপর প্রান্তে এখানে একজন চোর, চোর চোর, এটা হচ্ছে চোর, এটা হচ্ছে চোর, এটা হচ্ছে চোর। এই যে ঠিক অপর প্রান্তে একজন চোর দাঁড়ায় আছে, এই যে পুলিশ, ওই যে চোর, এই যে পুলিশ, ওই যে চোর, দেখতে পাচ্ছ? চোর পুলিশ। এটা ভালো লাগবে অঙ্ক, দেখো এটা ভালো অঙ্ক, এটা একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম। ওকে, বাট তোমরা এখন বুঝে যাবা। তো দেখো এইদিকে চোর আছে, এইদিকে পুলিশ আছে। এখন এই নদীতে স্রোতও আছে, এই নদীতে স্রোত আছে,
এই নদীতে স্রোত আছে, দেখো এই নদীতে স্রোত, এই নদীতে স্রোত আছে, দেখতে পাচ্ছ এই নদীতে স্রোত, এই দিক বরাবর স্রোত আছে। স্রোতের বেগ বলে দিছে, স্রোতের বেগ ইউ, সেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ। ওকে, আচ্ছা এখন এই পুলিশের নৌকা চোরকে দেখছে, দেখো এখানে বলছে 2 কিলোমিটার প্রশস্ত, এই নদীর প্রস্থ আমাদের বলা আছে, নদীর প্রস্থ হচ্ছে গিয়া 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার প্রস্থ নদীতে স্রোতের বেগ এত, তো স্রোতের বেগ দেওয়া আছে। ঠিক বিপরীত প্রান্তে চোরকে দেখে, একদম ঠিক উল্টো প্রান্তে এই পুলিশের নৌকা ঠিক উল্টো প্রান্তে একটা চোরকে দেখছে, ঠিক অপোজিট প্রান্তে, ঠিক অপোজিট প্রান্তে এই চোরকে দেখছে, দেখো একদম ঠিক উল্টো দিকে, দেখো ঠিক বিপরীত প্রান্তে চোরকে দেখে পুলিশের নৌকা এত বেগে এত কোণে যাত্রা শুরু করছে। ওই চোররে দেখে ওই চোররে ধরতে চায় পুলিশ, কি করছে পুলিশ, পুলিশ হচ্ছে এই দিক বরাবর, এই দেখো এই দিক বরাবর যাত্রা করছে, এবং তার বেগটা বলা আছে 4 কিলোমিটার পার আওয়ার, এত বেগে যাত্রা করছে। কত কোণে সেটা বলে দিছে, এখানে কোণটা আলফা হচ্ছে 60 ডিগ্রি কোণে যাত্রা করছে, যাত্রা করলো। চোর তখনই, চোর তখনই স্রোতের দিকে সমতরণে দৌড় দিল। চোর যখনই দেখছে যে পুলিশের নৌকা নৌকা স্টার্ট করে ওর দিকে রওনা হইছে, ওই তো বুঝছে যে ওরে ধরতে আসতেছে। তো ও কি করছে, ও এই স্রোতের দিকে, স্রোতটা এইদিকে যাইতেছে দেখতেছো, স্রোতের দিকে ও লাগাইছে একটা দৌড়। এই চোর স্রোতের দিকে একটা সমতরণে, তরণ হচ্ছে এইদিকে দৌড় দিছে, দেখছে নৌকা আসতেছে পুলিশের, ও তীর বরাবর দৌড়। যেই দেখছে পুলিশ আসতেছে, চোর কি করবে, পুলিশ আসতে দেখলে চোর কি করে, দৌড় দেয়, তাই না? তো ও এখানে কি করছে, ও এখানে যখন দেখছে পুলিশ নৌকা স্টার্ট দিছে, সঙ্গে সঙ্গে ওর দৌড় দিছে তীর বরাবর। ওকে ফাইন। এখন বলো তো পুলিশের নৌকা কোন দিকে যাবে? কোয়াইট সিম্পল, পুলিশের নৌকাটা যাবে এই যে কর্ণ বরাবর, কমন সেন্স, বুঝতেই পারতেছো, এই কর্ণ বরাবর হচ্ছে গিয়া পুলিশের নৌকাটা যাবে। তো এইখানে এইদিকে যাত্রা করছে, আর এইদিকে স্রোত ছিল, লব্ধি হচ্ছে এই কর্ণ বরাবর, তাহলে এই কর্ণ বরাবর যাবে, যা এখানে উঠবে, যা এইখানে উঠবে, যে সে এইখানে উঠবে। ওকে, আমরা এটা একটু আগেই দেখছি, এদিকে স্রোত, এদিকে যাত্রা করছে, যাবে কর্ণ বরাবর। এবং এখানে বলছে দেখো, চোরটি যদি হাতে নাতে ধরা পড়ে, মানে পুলিশের নৌকা যখন এখানে আসছে, চোরও দৌড়ায়া এই জায়গাতে আসছে, আর পুলিশ ধরে ফেলছে ওরে। দেখো এইখানে নৌকা এদিকে গেছে আর চোর এদিকে গেছে, যা একই জায়গায় মিলছে, মানে নৌকা যখন ভিড়ছে সঙ্গে সঙ্গে সামনে দেখে চোর, চোরকে ধরছে। নিশ্চয়ই বুঝতে পারছি, সঙ্গে সঙ্গে চোরকে সে ধরে ফেলছে। এই হলো ঘটনা, আমাদেরকে বের করতে হবে চোরটা কত ত্বরণে যাত্রা করছে, চোরটা কত ত্বরণে যাত্রা করছে। তো দেখো এখান থেকে কোয়াইট কমন সেন্স, সহজে আমরা বুঝে যাব, খুব সহজেই, খুব সহজেই এটা বোঝা যাবে। সেটা হলো, দেখো যে, দেখো যে নৌকা যখন এখানে আসছে, এতটুকু কি নৌকার পার্শ্ব সরণ না? জেনুইনলি তাই, খেয়াল করো, এতটুকু নৌকার পার্শ্ব সরণ, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এটাই কিন্তু নৌকার পার্শ্ব সরণ এক্স। নৌকা এখানে যে উঠছে এটাই কিন্তু নৌকার পার্শ্ব সরণ এক্স, এই যে একটু আগে আমরা দেখছি এতটুকু, এই যে চোরও এখান থেকে এখানে আসছে, আর এটাই নৌকার পার্শ্ব সরণ, নাহলে হাতে নাতে ওরা ধরলো কেমনে? সো আমরা এই এক্স ইকস টু বের করতে জানি, পার্শ্ব সরণ এক্স ইকস টু কত হবে, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। খেয়াল করে দেখো, এই যে আমরা একটু আগে দেখছি পার্শ্ব সরণটা কত হয়, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো, পার্শ্ব সরণ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তো দেখতে পাচ্ছি ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, এতটুকুই পার্শ্ব সরণ। চোরও কি এতটুকু দৌড়াইছে না? চোরও ডেফিনেটলি এতটুকুই দৌড়াইছে, খেয়াল করে দেখো, চোরও কিন্তু এতটুকুই দৌড়াইছে, চোরও এতটুকুই দৌড়াইছে, খেয়াল করে দেখো, চোরও পার্শ্ব সরণ যতটুকু নৌকার, চোরও অতটুকু পথই দৌড়াইছে। এখন চোরের অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে, এক্স হবে না? চোরও তো অতটুকু পথে দৌড়াইছে। এবং এটা বুঝতেছো, নৌকাটা এই প্রান্ত থেকে এই প্রান্তে যাইতে যে সময় লাগছে, চোরও ঠিক অতটুকু সময় এই পথটা দৌড়াইছে। এবং আমরা এটা জানি না, সমতলে দৌড়াইলে, এই সূত্র সবাই জানি, গতিবিদ্যায় শিখছি, এসি কলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এসি কলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
ইউটা কত, আদিবেগ শূন্য। চোর তো প্রথমে দাঁড়ানো ছিল, খেয়াল করে দেখো, চোরটা প্রথমে তো স্থির ছিল, পুলিশ রওনা দিছে দেখে সে দৌড় দিছে সমতরণে, মানে আদিবেগ শূন্য। তার মানে চোরের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, এবং এই এসি এক্স এর সমান। খেয়াল করে দেখো, চোরটা এই এক্স পরিমাণই দৌড়াইছে, তাহলে চোরের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। খেয়াল করো, চোরটা এক্স পরিমাণ দৌড়াইছে, তার ত্বরণে ছিল এবং টি সময় পাইছে, আদিবেগ যেহেতু শূন্য। তাহলে এই দুইটা থেকে এটা বোঝা যাচ্ছে না, এই দুইটা থেকে এটা লেখা যাবে, এই দুইটা সমান ইউ প্লাস ভি কস আলফা টি ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। হাফ এটি স্কোয়ার নিশ্চয়ই সবাই বুঝছো, নৌকার 500 সরণ ওইটাই চোরের অতিক্রান্ত দূরত্ব, আর চোরের অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর ভ্যালু 0, দ্যাটস হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে খেয়াল করো, একটা টি আর এখানে একটা টি স্কোয়ার ক্যাটে টি লেখা যায়। ওকে, এই কাটাকাটিগুলো ভালো না, সেটা ম্যাথমেটিক্সে তোমরা পড়বা, সেটা হচ্ছে টি এর ভ্যালু শূন্য হইলে তো আসলে এইভাবে কাটাকাটি করা যাবে না। তো তারপরেও এইখানে টি এর ভ্যালু শূন্য না, আমরা জানি, এই জন্য টি কেটে দিছি। সো ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু হাফ এটি, ইকুয়ালস টু হাফ এটি। সো দেখো, আমাদের দরকারটা কি ছিল, এর ভ্যালু, এর ভ্যালু এখান থেকে বের হয়ে যাবে। কেন যাবে, ইউ এর ভ্যালু আমরা জানি, স্রোতের বেগ 2, ভি এর ভ্যালু আমরা জানি, ভি এর ভ্যালু আমরা জানি, দেখো ভি এর ভ্যালু কত, 4, ভি এর ভ্যালু 4। দেখো স্রোতের বেগ, এই যে সবাই দেখো, স্রোতের এই যে কি বলো, স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, এগুলো দেওয়া আছে, আলফা 60, তাহলে বুঝতেছো 2 + 4 cos 60, cos 60 ইকুয়ালস টু হাফ, এটাই আমাদের বের করতে হবে। এখন টি লাগবে, টি কই পাবো, টি তো এখানে দিয়ে দেয় না ডিরেক্টলি, টি কি এখানে ডিরেক্টলি বলে দিছে, টি বলে দেয় নাই, আমাদের অঙ্কের আনসারে টি বের করতে হবে। টিটা কি নদী পাড়ি দেওয়ার সময় না, টিটা হচ্ছে নদী পাড়ি দেওয়ার সময়। কস খেয়াল করো, নৌকাটা নদী পাড়ি দিতে যে সময় নিছে, চোরটা এখান থেকে এখানে আসতো সেই একই সময় নিছে, তাহলে নদী পাড়ি দেওয়ার সময় বের করার সূত্র তো আমরা জানি, এই যে আজকেই তো বের করছি, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, বা যে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখানে আমরা টিটা বের করে নিই, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। ডি এর ভ্যালু কত, নদীর প্রস্থ 2 কিলোমিটার, নৌকার বেগ 4, আলফার ভ্যালু 60, এগুলো বসাইলে আমরা জানি টি এর ভ্যালু আসবে 1/√3 আওয়ার, 1/√3 আওয়ার। তাহলে এই জায়গাতে আমি টি এর ভ্যালু বসাইতে পারবো 1/√3। তাহলে এই ইকুয়েশনকে সলভ করলে আমরা এর ভ্যালু পাবো, চোরের ত্বরণ কত, এই ইকুয়েশনকে সলভ করলে আমরা এর ভ্যালু পেয়ে যাব। ওকে, ভাগ, এর ভ্যালু আসবে, এর ভ্যালু আসবে 4 × 2, ওকে, এটা ভালো আসবে 8√3, 8√3, 8√3। দেখো এইখানে আমরা ত্বরণের একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এখানে আমি সব কিছু কিলোমিটার আর আওয়ারে বসাইছি, দ্যাটস ওয়াই এটার একক হবে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। কেন, এমনিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি সব কিছু কিলোমিটারে বসেছি তাই, সো এককটা হবে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। আনসার, ওকে, আনসার, 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 আনসার। আশা করি সবাই এটা বুঝে ফেলছি, আশা করি সবাই এটা বুঝে ফেলছি। ইউ এর মান 0 কেন, রয় মৌরয়, মৌরয় জিজ্ঞাসা করছো, মৌরয়, মৌরয়। দেখো চোর যখন রওনা করছে, চোর যখন দৌড় দিছে, তখন ওর আদিবেগ কত, 0 না, এই ইউ আর এই ইউ কিন্তু এক ইউ না, ও ভালো কথা বুঝতে পারছি। তুমি এই ইউ দ্বারা আমরা বুঝাই স্রোতের বেগ, আর এই ইউ দ্বারা বুঝাইছি চোরের আদিবেগ, এই ইউ দ্বারা বুঝাইছি চোরের আদিবেগ। চোর প্রথমে দাঁড়ানো ছিল, পুলিশের নৌকা রওনা হয়েছে দেখাই সে দৌড় দিছে, তাহলে চোরের আদিবেগ 0 ছিল, এই ইউ দ্বারা চোরের আদিবেগ বুঝাইছি আমি, নিশ্চয়ই বুঝছো। ওই যে এসি কস্ট ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে না, ওইখান থেকে এখন ক্লিয়ার হওয়া উচিত। ভাইয়া সর্বনিম্ন সময়ের জন্য তো ভাইয়া 500 সনের সূত্র অন্য একটা ছিল, এটা তো সর্বনিম্ন সময়ের কথা বলে নাই তানভীর আহমেদ, তানভীর আহমেদ, তানভীর এখানে কোথাও সর্বনিম্ন সময়ের কথা বলছে, এখানে তো বলেই দিছে সর্বনিম্ন সময় হলে তো আলফার মান হয়তো 90 ডিগ্রি, সর্বনিম্ন সময় হলে আলফা হয়তো 90 ডিগ্রি, কিন্তু এখানে তো বলেই দেওয়া আছে যে
60 ডিগ্রি কোণে যাত্রা করছে নৌকা, তার মানে এটা সর্বনিম্ন সময়ে যায় না। তো এটা তো সর্বনিম্ন সময় না তানবীর, নিশ্চয়ই বুঝছো। তো এটার জন্য আমরা একটু আগেই দেখছি যে কোনো দিকে রওনা করছিল পুলিশের নৌকা, তার জন্য যে কেসটা আছে। এই অঙ্কটা বোঝার পরে তোমাদের ভালো লাগার কথা, এই অঙ্কটি বোঝার পরে তোমাদের ভালো অনুভূতি হবার কথা। এই অঙ্কটি বুঝে ফেলার পরে, বুঝছি স্যার, স্যার ইয়ার নাফিস বলছো, ভেরি গুড, ক্লিয়ার। এই অঙ্কটি বোঝার পরে তোমাদের ভালো লাগার কথা। এখন এটা আমি কেন বলছি, অঙ্ক এর থেকেও কঠিন হবে, সময়ের সঙ্গে সঙ্গে অঙ্ক আরও কঠিন হবে। তবে তোমাদের এতটুকু বলতে পারি, এই যে অঙ্ক আমরা করলাম এইটা এইচএসসি স্ট্যান্ডার্ডের একটা টপ নচ অঙ্ক। আমার কাছে এটা সহজ মনে হয়, তোমাদের কাছেও হয়তোবা সহজই মনে হয়েছে, বাট এইটা এইচএসসি স্ট্যান্ডার্ডের একটা স্ট্যান্ডার্ড অঙ্ক। সো সেটা পারাটা মানে হচ্ছে গিয়ে তুমি অনেক ওয়ে অ্যাহেড ফ্রম আদার্স, তুমি অন্যদের থেকে অনেকটাই আগায় থাকবা যদি এই কনসেপ্টগুলো এখন থেকে হজম হয়। তোমাদের কাছে কারো কারো কঠিন যদি লেগেও থাকে, তোমাকে মানতে হবে এইটা একটা কঠিনতম অঙ্ক এইচএসসির স্টুডেন্টের জন্য, সেটা তুমি এখন পারতেছ, তো একটু কঠিন তো লাগবে। এবং সেটা পারা মানে তুমি কতটুকু আগায় থাকতেছ, সেই ব্যাখ্যাটা আমি তোমাকে শতবার দিলেও তুমি বুঝবা না। এবং তুমি যখন এই অঙ্কগুলো করার মাধ্যমে উপকৃত হবা, তখন তুমি দিন শেষে মানবা না যে নিয়াজ ভাই থেকে তোমার এই উপকারটা হয়েছে, সেটাও আমি জানি, তাই না? ফাইন, সো ক্লিয়ার, আই গেস সবাই এই অঙ্ক বুঝে ফেলছে। এবার আসো, তোমাদের একটা ছোট টপিক আজকে আমি পড়ায় শেষ করব, আর বেশি লম্বা করব না। আজকে আর্জেন্টিনায় খেলা আছে এবং আজকে আমরা যে অংশটা পড়ছি এটা ইম্পর্টেন্ট ছিল। ছোট একটা টপিক পড়ে আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাসটা শেষ করব। এটা নিয়ে আমরা এখন দেখব, সেটা হচ্ছে লন রোলার। লন লন রোলার, লন রোলার, রোলার, লন রোলার। ঠেলা অপেক্ষা টানা সহজ, ঠেলা অপেক্ষা, ঠেলা অপেক্ষা টানা সহজ, এবং সেটা কেন সেটা দেখাইতে হয়। এটা খুব সহজ একটি কোশ্চেন, টানা সহজ। লন রোলার নামে একটি বস্তু আছে, ওটাকে ঠেলা অপেক্ষা টানা সহজ। এখন এইটা কেন সেটাই আমাদেরকে দেখাইতে বলে, হ্যাঁ, সেটাই আমাদেরকে দেখাইতে বলে। লন রোলার টানা অপেক্ষা ঠেলা ঠেলা অপেক্ষা টানা সহজ। তুমি একটা লন রোলারকে ঠেলবা আর একটা লন রোলারকে টানবা, এই দুইটা ঘটনার মধ্যে কোনটি সহজ এটা দেখাইতে বলে। তো আমি প্রথমে বলে দিছি, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। স্যার ছুটি দিয়ে দেন, মার দিয়ে দেবো, ছুটি দিয়ে দেবো মানে 2 মিনিট। আমি একদম ডিরেক্টলি বলে দিচ্ছি, আমি আমি দিনকে দিন কিন্তু তোমাদের উপরে ম্যাচটা খারাপ হতে শুরু করছে। এই ছুটি দিয়ে দেন যারা বলতেছে, আমি জানি ছুটি তো আমি দিয়ে দিতে পারবো, এই ছুটিগুলো দিয়ে দিলে যেটা হবে, যতটুকু আমি পড়াইতেছি অতটুকু পড়াইতে পারবো না। সো যদি কখনো এমন হয় ক্লাসে কোনো স্টুডেন্ট নাই, সবাই চলে গেছে, ওই দিনকে আমি মহা খুশি হব, ওই দিনকে আমি আমার ইচ্ছা মতো পড়াবো। কারণ আমি জানি দিন শেষে ক্লাসে লাইভে থেকে যারা ক্লাস করো সেই সংখ্যাটা মোটেও ইম্পর্টেন্ট না, কিন্তু এই ক্লাসগুলো থেকে যাবে এবং এই ক্লাসগুলো যারা পরবর্তীতে করবে তাদেরকে আমি এই যে অসময়ে ছুটি দিয়ে দিলে জাজ করবে, ঠিক আছে? সো একটু পরে আমরা ছুটি দিব। লন রোলার কি, এবার আসো দেখো লন রোলার কি। তোমরা ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলায় দেখছো যে মাঠ সোজা করার জন্য বড় একটা রোলার থাকে, ওটাকে ঠেলে, এরকম একটা ড্রামের মতো থাকে, ড্রামটা গড়ায় নিয়ে যায়, ওইটাকে বলা হয় লন রোলার। লন মানে উঠান, রোলার মানে যেটাকে উঠানের উপরে রোল করে। ওকে, ফাইন। তো আমরা এখানে দেখতেছি লন রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ। কেন সেটা আমরা দেখব, কেন এই ঘটনাটি হয় এটাই আমরা দেখব। ছোট্ট একটা জিনিস, জাস্ট 3-4 মিনিট লাগবে, মনোযোগ দিলেই তোমরা বুঝবা। এখানে আমরা ঠেলবো, এইখানে ঠেলা, এখানে ঠেলা হবে। সো লন রোলার এরকম দেখবে যে একটা গোল থাকবে, আমরা সাইড ভিউ দেখতেছি, সাইড ভিউ এরকম একটা গোল, এটাকে ঠেলা হবে, একটা সিলিন্ডার, অনেকটা এভাবে চিন্তা করতে পারো যে এটা একটা লন রোলার, লেটসে এটা রেখে এইভাবে করে ঠেলে, একটা হাতল থাকে, হাতলটা ধরে টানাও যায় আবার ঠেলাও যায়। ট্রলি দেখছো না, শপিং মলের ট্রলি, ট্রলি টানা যায় আবার ট্রলি হচ্ছে গিয়া ঠেলাও যায়। সো এরকম একটা লন রোলার, লন রোলার। এই যে লন রোলার আছে, এটাকে আমরা
প্রথমে কি করতেছি, প্রথমে ঠেলতেছি, প্রথমে আমরা কি করছি, ঠেলতেছি, এটাকে এইভাবে করে ঠেলতেছি। দেখো এই বরাবর এটাকে ঠেলতেছি, মনোযোগ, এইটাকে এখানে ঠেলা হচ্ছে, একটা লন রোলারকে এভাবে করে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলে নিয়ে যাচ্ছে। ওকে, এটাকে ঠেলা বলে। আরেকটা কেস কি হতে পারে, লন রোলারকে টানা হচ্ছে। লেটস একটা লন রোলার আছে, এটা একটা লন রোলার, এইটা একটা লন রোলার, এটা একটা লন রোলার, এটাকে টানা হচ্ছে, টানা, টানা মানে বুঝতেছো, এই যে এই বরাবর, এই যে এই বরাবর টানা হচ্ছে, টানতেছে। দেখো এটাকে টানতেছে, এটাকে এদিকে টানতেছে, এই ডিরেকশন দেখেই বুঝতেছে এটাকে টানতেছে, এইদিকে একটা বলে টাইনা নিয়ে যাচ্ছে, আর এটাকে দেখতেছে এদিকে একটা বলে ঠেইলা নিয়ে যাচ্ছে। একটাকে টানতেছে আর একটাকে ঠেলতেছে, এফ বলে ঠেলতেছে আর এটাকে এফ বলে টানতেছে। এখন দুইটা কেসের ক্ষেত্রে দেখতে হবে কোনটা সোজা, টানলে জিনিসটা নড়ে সহজে নাকি ঠেললে নড়ে সহজে, এইটাই জাস্ট আমাদের দেখতে হবে। তো এই জিনিসটা খুব সহজ। কেন সহজ, দেখো যে, দেখো যে এইখানে একটা কোণ করবে, এই যে ঠেলতেছে যে বলে এফ, এখানে একটা কোণে ঠেলতেছে। আমরা জানি যে ভেক্টরকে তল বরাবর রিপ্লেস করা যায়, যে এই যে এটাকে আমি একটু এদিকে নিয়ে আসলাম, বলটাকে একটু এক্সটেন্ড করলাম, এখানে সরাইলাম, এই যে এফ বলে ঠেলতেছে, এখানে কত কোণে, থিটা কোণে, আর এখানে এফ বলে টানতেছে, দেখতেছে এখানে এফ বলে টানতেছে কত কোণে, থিটা কোণে। ওকে, একই কোণে ঠেলতেছে, একই কোণে টানতেছে। তো এবার খেয়াল করে দেখো, এফকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলতে পারবো, এই এফকে আমরা দুটো অংশে ভাগ করে ফেলতে পারবো, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা হচ্ছে গিয়া এই দিক বরাবর। দেখো, আর এই এফকেও দুইটা অংশে ভাগ করতে পারবো, একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর। তাহলে খেয়াল করো যে প্রথমটার ক্ষেত্রে এই এফ এইটার সঙ্গে কত কোণ করছে, থিটা, যার সঙ্গে কোণ তার সঙ্গে কস, তার মানে এই দিক বরাবর অংশ হবে এফ কস থিটা, আর নিচের দিক বরাবর অংশ হবে এফ সাইন থিটা। ওইখানে খেয়াল করো এইটার সঙ্গে কোণ, তাহলে এই দিক বরাবর অংশ হবে এফ কস থিটা, আর এই দিক বরাবর অংশ হবে এফ সাইন থিটা। নিশ্চয়ই আমরা এটা জানি, উপাংশে ভাগ করছি। এবার দেখো লন রোলারের ওজন কোন দিকে কাজ করে, দ্যাট কোয়াইট কমন সেন্স। আমরা জানি ওজন সবসময় নিচের দিকে কাজ করে, ডাব্লিউ এমজি, এমজি নিচের দিকে কাজ করে, এখানেও এমজি নিচের দিকে কাজ করবে, এখানেও এমজি নিচের দিকে কাজ করবে। এখন দেখো তো দুইটার মধ্যে কার আপাত ওজন বেশি, আপাত ওজন খেয়াল করে দেখো, আপাত ওজন মানে সে তলের উপরে মোট কত বল দিছে, সে তলের উপরে মোট কত বল দিছে। তো এখানে আপাত ওজন, অ্যাপারেন্ট ওয়েট, আপাত ওজন, দেখো তলের দিকে দুইটা বল দিছে, এমজি দিছে নিচের দিকে, পাশাপাশি এফ সাইন থিটাও দিছে। খেয়াল করছো যে নিচের দিকে এমজি কাজ করে, পাশাপাশি এই বলের একটা উপাংশ এফ সাইন থিটাও কাজ করে। তার মানে তলের দিকে মোট কত বল দিছে, মোট দিছে এমজি প্লাস এফ সাইন থিটা। তাহলে এইখানে আপাত ওজন ইকুয়ালস টু হচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা। এবার এইখানে খেয়াল করো, এইখানে আপাত ওজন কত, আপত ওজন, আপত ওজন, এইখানে আপাত ওজন কত, এইখানে আপাত ওজন কত, নিচের দিকে এমজি কাজ করছে, উল্টা দিকে এফ সাইন থিটা। খেয়াল করে দেখছো, নিচের দিকে কাজ করছে এমজি আর উল্টা দিকে এফ সাইন থিটা। তাহলে আপাত ওজন কত, এমজি মাইনাস এফ সাইন থিটা। খেয়াল করো, এমজি মাইনাস এফ সাইন থিটা, এমজি মাইনাস এফ সাইন থিটা। দেখো নিচের দিকে ওজন, উল্টা দিকে বলের একটা অংশ এফ সাইন থিটা, তাহলে এমজি থেকে এফ সাইন থিটা কী হবে, বিয়োগ হওয়া উচিত, কমন সেন্স, রাইট? ফাইন। তাইলে এটা, তাইলে এইটা মুছে গেল কেন, তাইলে এটা আমরা সবাই বুঝে ফেলছি যে আপাত ওজন দুই ক্ষেত্রে দুই রকম হবে, আপাত ওজন দুই ক্ষেত্রে দুই রকম হবে। এইখানে দেখতে পাচ্তেছো এমজি মাইনাস এফ সাইন থিটা, আর এইখানে দেখতেছো এমজি প্লাস এফ সাইন থিটা। এখন বলো তো কোনটার আপাত ওজন বেশি? কোয়াইট কমন সেন্স, এখানে এফ সাইন থিটা যোগ হয়েছে আর এখানে এফ সাইন থিটা মাইনাস হয়েছে, তার মানে এইটা হালকা, এইটা হালকা, আপাত ওজন কম, আর এইটা ভারী, আপাত ওজন বেশি। তাহলে বলো তো একটা ভারী জিনিস সরানো সহজ নাকি হালকা জিনিস সরানো সহজ? খুব সহজ, হালকা জিনিসকে সরানো সহজ। তাহলে
টানা সহজ। দেখো এখানে আপাত ওজন কমে যায়, এফ সাইন থিটা মাইনাস হয়, এই জন্য এটাকে টানা সহজ। আবার দেখো ঠেলার ক্ষেত্রে এফ সাইন থিটা প্লাস হয়, মানে আপাত ওজন বেড়ে যায়, মানে এইটাকে ঠেলা কঠিন। সো এই কোশ্চেনটা খ নাম্বারে আসে, এই কোশ্চেনটা খ নাম্বারে আসে, এইটা জাস্ট এখানে আমি দেখায় নিলাম। হ্যাঁ, এই কোশ্চেনটা খ নাম্বারে আসে। তো তোমাদের যদি কোশ্চেন করা হয় লন রোলার ঠেলা সহজ না টানা সহজ, আনসার হবে টানা সহজ। এবং কেন, তার ব্যাখ্যা এখানে আছে। তার কেন, তার ব্যাখ্যা আমরা সবাই বুঝে ফেলছি। আমি আরেকবার বলতেছি, দেখো ওজন এমজি নিচে কাজ করে, যখন আমরা ঠেলি তখন এফ এর একটা অংশ এফ সাইন থিটা সেটাও নিচে কাজ করে, তাহলে মোট আপাত ওজন হয়ে যায় এমজি প্লাস এফ সাইন থিটা, সেটা ভারী হয়ে যায়, এই জন্য এটাকে সরানো কঠিন। এর পাশাপাশি আরও দেখো ঠেলা যখন টানা হয় তখন নিচে এমজি কাজ করে, উল্টা দিকে এফ সাইন থিটা কাজ করে। তো এফ সাইন থিটা এমজি থেকে বিয়োগ হয়, মানে জিনিসটা হালকা হয়ে যায়, হালকা জিনিস সহজে মুভ করানো যায়, দ্যাটস ওয়াই টানা সহজ। ভাই এখানে দুইটা অংশে ভাগ করলাম কেন? তানভীর আহমেদ, এখানে দুইটা অংশে ভাগ করছে এই কারণেই যাতে করে আমরা দেখতে পারি ওজনের পরিবর্তনটা কত হয়। তো দেখো এই বলকে দুইটা অংশে ভাগ করলেই আমরা লম্ব বরাবর এমজি এবং এফ এর মধ্যে সম্পর্কটা বের করতে পারি, যে যোগ হবে না বিয়োগ হবে, দ্যাটস ওয়াই। বুঝছি তানভীর? সো ক্লিয়ার, দ্যাটস ইট। তো আজকে ক্লাসকে আর লম্বায়িত আমরা করতে চাই না, আজকে ক্লাসকে আমরা আর লম্বায়িত করতে চাই না। এই নিয়ে 3 নাম্বার ক্লাস শেষ, এই নিয়ে 3 নাম্বার ক্লাস শেষ। এবং এই 3টা ক্লাস আমরা যা যা পড়ছি এগুলা কিছুই না, এগুলা জাস্ট বইয়ে যা আছে সেগুলো ধরে ধরে আগাচ্ছি। এগুলো পড়ানোর জন্য এই প্লে লিস্ট ক্রিয়েট করতেছি না, বারবার বলতেছি। এই প্লে লিস্ট যখন ক্রিয়েটেড হয়ে যাবে তখন এমন এমন জিনিসপত্র ইনশাল্লাহ পড়ানো হয়ে যাবে যেগুলো হয়তোবা কেউ কখনো বোর্ডেই তুলবে না, সেগুলোও পড়ানো হয়ে যাবে। তো সেই দিনের দিকে তাকায় থাকলে আজকের দিন পর্যন্ত যা পড়ছি দিস ইজ নাথিং। তবে এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো পড়তে পড়তেই আমরা ওই 10-12 নাম্বার ক্লাসে গিয়ে ওই পর্যায়ে পৌঁছে যাব যেখানে আমরা যেতে চেয়েছি। তো তোমরা এটা জানো যে আজকে আর্জেন্টিনা খেলা আছে, তাই না? তো আর্জেন্টিনা খেলা যদি থাকে, সো সেই খেলার জন্য আমি প্রিপেয়ার্ড। এখন জমায় প্রিপারেশন নিব, রাতে কথাবার্তা হবে, তাই না? আশা করতেছি আর্জেন্টিনা জিতবে, আশা করতেছি আর্জেন্টিনা জিতবে। তবে হারলে আমি অবাক হব না, হারলে আমি অবাক হব না, এটাতে এমন অবাক হওয়ার কিছু নাই। গত বছর আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, কিন্তু প্রথম ম্যাচে তারা হারছিল। তো তাও কাদের সঙ্গে? সৌদি আরবের সঙ্গে। গতকালকে তোমরা স্পেনের খেলা দেখছো, স্পেন ড্র করছে, তাই না? ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করছে, মরক্কো ভালো টিম ছিল। সো আলজেরিয়াও ভালো টিম, 27 নাম্বার র্যাঙ্কিংয়ে। তো হোয়াট এভার ইট ইজ, আজকে খেলাটি যারা আর্জেন্টাইন সাপোর্টার আছো ফিঙ্গার ক্রস। এই আর্জেন্টিনা, আমি তোমাদের এতটুকু বলতে পারি, এই ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় প্রবলেম হচ্ছে গিয়া লিওনেল মেসি। দিস ওয়ার্ল্ড কাপ হ্যাজ আ বিগ প্রবলেম উইথ লিওনেল মেসি। আমি এতটুকু বলতে পারি এবার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতা উচিত না, জিততে পারবেও না, বাট লিওনেল মেসি ইজ দ্য ভাইটাল ফ্যাক্টর। মেসি এই ওয়ার্ল্ড কাপে সিগনিফিকেন্টলি ডমিনেট করবে, এটা বোঝা যায় লাস্ট আইসল্যান্ডের সঙ্গে খেলার সঙ্গেই, খেলা দেখেই 69 মিনিটে নাইমা সে কিছু থ্রু দিছে, যেই থ্রুগুলো দেখে আনবিলিভেবল লাগছে। তুমি মনে রাখবা লিওনেল মেসি বা এই স্ট্যান্ডার্ড যে প্লেয়াররা আছে তাদের উপরে যখন প্রেশার না থাকে তখন তারা লিথাল, ভয়ানক। তো মেসি তার জীবনে সব পাইছে, সব মানে সব। একটা সময় সবাই এইটা নিয়ে আলোচনা করতো কতগুলো ব্লেন্ডিয়র পাইছে মেসি, কতগুলো ব্লেন্ডিয়র পাইছে, লেট অ্যালন ব্লেন্ডিয়র এখন কেউ গুনে না। সো ব্লেন্ডিয়র সবথেকে বেশি পাইছে লিওনেল মেসি, সেটা গেছে। এরপরে চ্যাম্পিয়ন্স লিগ বলো, হ্যাঁ সেটা মেসি অনেকবার পাইছে। নিজের স্প্যানিশ লিগ বলো, বহুতবার পাইছে। সো কোপা আমেরিকা বলো, 2বার পাইছে। এবং ওয়ার্ল্ড কাপটাই তার অধরা ছিল, সেটাও পাইছে। এইবার মেসির কাছে কোনো এক্সপেকটেশন নাই, এবং লিওনেল মেসির মতো প্লেয়ারের কাছে যখন কোনো এক্সপেকটেশন থাকবে না তখন হি ইজ ডেঞ্জারাস, মোর দ্যান ডেঞ্জারাস। এবং মজার কথা যে একটা দেশ গতবার চ্যাম্পিয়ন, তাদেরকে তো এইবার সবাই সমীহ করা উচিত। তুমি দেখো কেউ সমীহ করতেছ না। আর্জেন্টিনা সম্পর্কে যখনই কেউ কিছু বলে সবাই অ্যাপোলজেটিক্যালি বলে যে আর্জেন্টিনা এবার ভালো করবে না, ওয়ারেস গতবারের চ্যাম্পিয়ন, ওরে তো এবার আরো বেশি ভালো বলার কথা, তারে কেউ ভালো বলতেছে না। সবাই বলতেছে স্পেন চ্যাম্পিয়ন হইতে পারে, সবাই বলতেছে ফ্রান্স লিথাল। সবার কথা বললেও আর্জেন্টিনার কথা আসলে ফুটবল বিশেষজ্ঞরা কেউই আসলে ওইভাবে বলতেছে না, এবং এইটাই সব থেকে বড় ডেঞ্জার, এটাই সব থেকে বড় ডেঞ্জার। কজ
গতবারে চ্যাম্পিয়ন টিমকে যদি এবারও কেউ আসলে গ্রহণযোগ্য না মনে করে, তাইলে তারা একদমই প্রেশারলেস। আর প্রেশারলেস লিওনেল মেসি ভাই, ওইটা বহুতবার দেখছি। ওই চ্যাম্পিয়ন্স লিগের যখন মেসি টপ ফর্মে ছিল, লিওনেল মেসি কি করতে পারে সেটা তারা জানে, যারা 14, 15, 16 সালে চ্যাম্পিয়ন্স লিগ দেখছে তারা জানে যে সে কি করার মতো ক্যাপাবল অফ। আজকে খেলা হবে, ঠিক আছে? লব্ধি বরাবর নিয়ে কাজ করলে হবে, হবে, সব হবে, সব হবে। তো আজকে ক্লাস এতটুকুই। ওকে ফাইন, আজকে ক্লাস এই প্রশ্নে অবশ্যই চিত্র রেখে দেওয়া লাগবে, ঠিক আছে? চিত্র রেখে দেওয়া লাগবে। স্যার আপনি কি অফলাইনে পড়ান? না, আমি অফলাইনে পড়াই না। ওকে ফাইন, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সোফা টেক কেয়ার, লাভ ইউ, বাই 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 বাই।